তামিমের অবসরের সিদ্ধান্ত অপ্রত্যাশিত, পুনর্বিবেচনার আহ্বান বিসিবির। অধিনায়কত্ব নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত না, অপেক্ষা তামিমের জবাবের, বললেন পাপন। একটা ক্যাপ্টেন এইভাবে হঠাৎ করে বলা আমি আর অবসর নিলাম, এটা ভালো দেখায় না এবং আমি মনে করি এটা ঠিক না। আমি আশা করব যে অ্যাটলিস্ট আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে এটার একটা সলিউশন পাওয়া যায় কিনা আমরা বের করার চেষ্টা করব। বঙ্গবন্ধুকে হত্যার পর নির্বাচনকে প্রহসনে পরিণত করে সামরিক শাসকরা, সংসদে প্রধানমন্ত্রী বললেন ক্ষমতা পেলে অত্যাচারের পাশাপাশি দুই হাতে লুটপাট চালায় বিএনপি। দেশের রাজনীতিতে কূটনৈতিক ডামাডোল, সক্রিয় পশ্চিমারা, নির্বাচনের পরিবেশ যাচাই করতে শনিবার আসছে ইইউ দল, আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারিও। মতিঝিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল, বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ওবায়দুল কাদের। দ্বিতীয় অংশের স্টেশনের কাজ শেষ হয়েছে 90% বেশি। এবং কয়েকগুণ বেশি টাকা পান একটি চালান নিয়ে আসলে, আশঙ্কাজনক হারে বাড়ছে দূরপাল্লার বাস চালকদের মাদকদ্রব্য পরিবহন। 1 বছরে গ্রেফতার শতাধিক। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। তামিম ইকবালের অবসরের ঘোষণা অপ্রত্যাশিত, তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফিরে আসতে বার্তা পাঠানো হয়েছে। তামিমের উত্তরের অপেক্ষায় আছে বোর্ড। তার আগ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়। নিয়ম অনুযায়ী চলমান সিরিজে সহ অধিনায়ক লিটন দলকে নেতৃত্ব দেবেন। বিসিবির জরুরি বৈঠকের পর জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। দুপুর 1:30টায় ওয়ানডে অধিনায়ক দায়িত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে বিদায় বলে দিয়েছিলেন মাঠের ক্রিকেটকে। স্বাভাবিকভাবেই বোর্ডের একটা প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল দেশের ক্রিকেট সমর্থকরা, কিন্তু দিন গড়িয়ে রাত হয়ে গেলেও ছিল না তার কোনো খবর। অবশেষে রাত 12টায় 2 ঘন্টার বৈঠক শেষে বের হয়ে আসেন বোর্ড প্রেসিডেন্ট এবং পরিচালকরা। জানান এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইবারই প্রথম আমরা সকলে আশা করেছিলাম যে বাংলাদেশ এবার বিশ্বকাপে ভালো করবে। এমন একটা সময় এমন একটা সিদ্ধান্ত, এটা আমাদের ক্রিকেটের জন্য অত্যন্ত ক্ষতিকর। এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে এসে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব কোনো কারোর জন্য? মানে এটা একটা কী ধরনের কথা বলছেন আপনারা, আমি বুঝতেই পারছি না। সো আমি মনে করি এটা আমার ধারণায় হয়তো ইমোশনাল কোনো একটা সিদ্ধান্ত হয়েছে। কথায় যতই কঠোর হোক না কেন, তামিমকে নিয়ে পাপনের আবেগটা ছিল নির্ভেজাল। তাই তো তামিমকে ফিরে আসার অনুরোধ করে দেয়া খুদে বার্তাটা অবলীলায় পড়ে শোনালেন সংবাদ মাধ্যমের সামনে। জানান অপেক্ষায় আছেন তামিমের জবাবের। হিজ প্রেজেন্স ইজ স্টিল ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। তার থাকাটা দলে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেসেজটা আমি ওকে যখন কিছুতেই পাচ্ছি না এবং নাফিসকে বারবার বলার পরেও যখন ও আমার সাথে যোগাযোগ করছে না, তখন আমি নাফিসকে এই মেসেজটা পাঠাই। নাফিস আমাকে লিখেছে, শিওর ভাই, আই উইল কনভে ইয়োর মেসেজ। আমাদের প্ল্যান হলো, আমরা চাচ্ছি ওর সিদ্ধান্তটা পরিবর্তন করে ফেরত আসুন। আমরা এটাই চাই। অ্যান্ড এটা না করলে তখন আমরা বসে সিদ্ধান্ত নিব কী করবো। মানে এখন আগেই আমি যদি সিদ্ধান্তই নিয়ে নেই, তাহলে আর লাভ কি বসে থেকে। তবে পেশাদার দুনিয়ায় আবেগের মূল্য খুব কম। তাই তো তামিমের উত্তর যদি ইতিবাচক না হয় তাহলে কি হবে সেটাও মোটামুটি ঠিক করে রেখেছে বোর্ড। সব চলবে নিয়ম মেনে। কোনো কারণে যদি ক্যাপ্টেন না খেলে ভাইস ক্যাপ্টেন সেই ম্যাচটা চালায়, সো সেই ভাইস ক্যাপ্টেনই চালাবে। দেশের আপামর ক্রিকেট সমর্থকদের অপেক্ষা এখন তামিমের উত্তরের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল। আবেগঘন সংবাদ সম্মেলনে হঠাৎ অবসরের ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক। তবে কারণ খোলাসা করেননি তামিম, রেখে গেছেন ধোঁয়াশা। অবসর প্রসঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের কিছু না লেখার অনুরোধ করেন টাইগারদের সফল এই ব্যাটার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সবসময় একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম। টাইগার ক্রিকেটের আরও এক কিংবদন্তির বিদায়, আরও এক নক্ষত্রের পতন, অশ্রুসিক্ত তামিম ইকবাল, আবেগঘন পরিবেশ। সংবাদ সম্মেলনে কাঁদলেন শিশুর মতো। I've always said আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ।
গেল 16 বছর এভাবে অসংখ্য সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম, কিন্তু এবারেরটা ছিল ভিন্ন, অপ্রত্যাশিত। So I'm not sure how much I've made him proud throughout this 16 years of international career. There are a lot of other people that I need to thank. আমার সবচেয়ে ছোট চাচা যিনি ইন্তেকাল করছেন, ওনার নাম আকবর খান। ওনার হাত ধরেই আমার আসলে ফার্স্ট ক্রিকেট বলের টুর্নামেন্ট খেলা। সো আই থ্যাংক হিম, হিজ ফ্যামিলি। গুঞ্জনকে সত্যি করেই তামিমের আচমকা অবসর, কণ্ঠ ভারী হয়েছে বারবার, বিদায় বেলায় ছিল আক্ষেপের সুর। So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket effecting right now. এভাবে বিদায় বলতে হবে কখনো কি ভেবেছিলেন তামিম শেষ বেলায়? তবুও নিয়ম মেনে সবাইকে জানালেন ধন্যবাদ, অনুরোধ জানালেন সাংবাদিকদের কিছু না লেখার। আমার আসলে খুব বেশি কিছু বলার নাই। One thing I'll definitely say is I tried my best. I did try my best. Maybe I was not good enough or good enough, I don't know. But I tried giving my 100% whenever I was in the field. মাঠ থেকে বিদায় নেওয়ার সংস্কৃতি খুব একটা দেখা যায় না টাইগার ক্রিকেটে। তামিম যেন আরো এক আক্ষেপের নাম, আরো এক উদাহরণ। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কি করবে বিসিবি? Believe that we should win, and then there is 2 major trophies. So I thank you all again. I have nothing more to say. I hope I'll see you somewhere around. পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর কোনোভাবেই মানতে পারছেন না চট্টগ্রামবাসী। হতবাক তামিমের প্রথম কোচ তপন দত্ত। ওয়ানডে অধিনায়কের এমন সিদ্ধান্তের জন্য বিসিবিকেই দায়ী করছেন সমর্থক ও ক্রীড়া সংশ্লিষ্টরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাসের আরও একটি রিপোর্ট। সব গুঞ্জন জল্পনাকে সত্যি প্রমাণ করে চোখের জলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। 16 বছর 4 মাসের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন যেন এক নিমিষেই। এ যেন বিনা মেঘে বজ্রপাত। সংবাদ সম্মেলন শেষ করে টাওয়ার ইন হোটেল থেকে তামিম বের হওয়ার সময় শুরু হয় তুমুল বৃষ্টি। যেন প্রকৃতিরও মন খারাপ ঘরের ছেলের এমন বিদায়ে। হোটেল থেকে বের হয়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন ভক্তরা। তবে কোনো কিছুতেই যেন তামিমকে আর ধরে রাখা সম্ভব নয়। অনেক মন খারাপের গল্প নিয়েই গাড়িতে উঠে চলে গেলেন তিনি। তামিমের এই বিদায় কোনোভাবেই মানতে পারছে না ভক্তরা। আন্দোলনের মাধ্যমে তামিমকে আবার খেলায় ফিরিয়ে আনা হবে বলে জানান চট্টগ্রামবাসী। আমাদের ক্রিকেট আবেগে যে আঘাত করছে বিসিবি, এটার প্রতিদান দিতে হবে। আমরা চাই সুস্থ সমাধানের মাধ্যমে তামিম ইকবাল ভাইকে আবার ক্রিকেটের সাথে আবার ফিরিয়ে আনা হোক। এমন একটা প্লেয়ারকে আজকে অবসরে পাঠাতে যাচ্ছি, যেটা আসলে খুবই দুঃখজনক। ক্যাপ্টেন্সি সাইরা দিব, কিন্তু অল কাপ থেকে সরে দাঁড়াবে এটা কখনোই ভাবি না। বিসিবি কোনো সদস্যদের কারণেই এই সমস্যাটা হয়েছে। এখানে কোনো মনোমালিন্য হতে পারে এদের ভিতরে। তামিমের এই সিদ্ধান্তের জন্য বিসিবিকে দায়ী করলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। আমরা যাদেরকে লিজেন্ড ভাবি, তাদের বিদায়টা যদি দেখেন কারো বিদায় সুখকর হয়নি। যার সর্বশেষ জ্বলন্ত উদাহরণ আমাদের এই তামিম ইকবাল। এটা আমাদের জন্য হতাশার, আমি বলবো একই সাথে এটা আমাদের জন্য চরম লজ্জা। তামিমের চোখের জলে এই বিদায় কোনোভাবেই মানতে পারছেন না তামিমের প্রথম ক্রিকেট গুরু তপন দত্ত। বিশ্বকাপ পর্যন্ত তামিম খেলবে বলে প্রত্যাশা ছিল এই কোচের। মানা করছিলাম আমি, ভাই তখন বড় অবসর নিস না, আর এটা আর একটু খেল। আমি চাই এই বছর ওয়ার্ল্ড কাপটা তুই খেলে তারপর যে অবসর নেই। নিশ্চয়ই ওদের ভিতরে কিছু হয়েছে, নাহলে এরকমভাবে হয় না। কারণ একটা ম্যাচ খেলে সিরিজ শেষ হওয়ার পরে বললে অন্য কথা ছিল। 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তামিমের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এই বাঁহাতি ওপেনার। আমার পাশে বসা তপন দত্তের হাত ধরেই ক্রিকেটের সূচনা হয়েছিল তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেটের অবসরের ঘোষণা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। তামিম ইকবাল আগামী বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেট খেলবেন সেই প্রত্যাশাই রয়েছে এই কোচের। রুমঘাট এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।
বোর্ড ও কোচের সঙ্গে বিরোধের জেরে ক্ষোভ অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে তামিম ইকবাল বিদায় জানিয়েছেন বলে মন্তব্য করেছেন তার স্বজনেরা। ম্যাচ খেলে নিজের ফিটনেসের প্রমাণ দিতে চেয়েছিলেন তামিম, তবে বোর্ড কর্মকর্তা এবং কোচ তা মানতে রাজি না হওয়ায় তামিমের এমন সিদ্ধান্ত। এই প্রক্রিয়ায় জাতীয় দলের এক প্রভাবশালী সদস্যেরও ইন্ধন আছে বলে অভিযোগ উঠেছে। শাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছাড়াও নানা পরিচয়ে পরিচিত তামিম ইকবাল খান চাচা আকরাম খান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বর্তমানে বিসিবির পরিচালক বড় ভাই নাফিস ইকবাল খানও খেলেছেন জাতীয় দলে। ফুফা সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিসিবির সাবেক পরিচালক, বর্তমানে যিনি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর হোটেলে ফিরতে শুরু হয় তামিম ইকবালের অবসরে যাবার সিদ্ধান্তের ঘটনাচক্র। তীব্র বাকবিতণ্ডার পাশাপাশি চিৎকার চেঁচামেচি হয় হোটেল কক্ষে। সেখান থেকে তামিম সিদ্ধান্ত নেন অবসরে যাওয়ার। তবে তার স্বজনরা স্বীকার করছেন নিজের ফিটনেস সহ নানা বিষয়ে ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ছাড়াও কোচ হাতুরে সিং এর সঙ্গে তামিমের বিরোধ ছিল। সাম্প্রতিক সময়ে যা চরম আকার ধারণ করে। ওদের সাথে তার একটা নেগোসিয়েশনের বিষয় আছে, হাতুরা সিং এর সাথেও তার নেগোসিয়েশনের বিষয় আছে। সবাই বলতে চাচ্ছে যে হঠাৎ করে সিরিজের মাঝখানে, তো এই বিষয়গুলো আসলে একটা মানুষ যখন সিদ্ধান্ত নেয়, বিশেষ করে তামিমের লেভেলের একটা প্লেয়ার, দীর্ঘদিন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে, বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু সে দিয়েছে, এটা আমার মনে হয় যে এটা হুট করে সিদ্ধান্ত নেওয়া না, এটা ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড এবং কোচের দ্বন্দ্বের বলে শুধু লোকাল বয় তামিম একা নয়। এর আগে ক্রিকেট থেকে মাশরাফির সরে যাওয়ার পেছনেও একই সমীকরণ ছিল বলে মনে করছেন এই ক্রীড়া সংগঠক। তামিমের ক্ষেত্রে যে প্রথম ঘটেছে তা না, এর আগেও কিন্তু বাংলাদেশের মাশরাফিও কিন্তু রিটায়ারমেন্টে গিয়েছে, যাওয়া নিয়েও কিন্তু বেশ কিছু ভুল বোঝাবুঝি থাকতেও পারে, এবং ভুল বোঝাবুঝির পাশাপাশি ব্যক্তিগত কিছু বিষয় আছে যেটা আসলে সবকিছুর ঊর্ধ্বে থাকে সবসময়। রাগ ক্ষোভ তো অবশ্যই কিছু আছে, তার মধ্যে থাকতে পারে। তামিম ইকবালের সরে যাওয়ার পেছনে বাংলাদেশ দলের একজন প্রভাবশালী সদস্য আছে এমন কথাও শোনা যাচ্ছে, যদিও কেউ তার নাম প্রকাশ করতে রাজি হয়নি। মনে হয়েছে যে কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তে রীতিমতো অবাক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। দলের প্রয়োজনে অধিনায়ক হয়ে আরেক অধিনায়কের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছেন জামাল। আহ্বান জানিয়েছেন আবারও লাল সবুজের জার্সিতে ফিরে আসার। রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট এফেক্টিং রাইট নাও। তামিম ইকবালের এভাবে অশ্রুসিক্ত বিদায় কাঁদিয়েছে ক্রিকেট সমর্থকদের, কাঁদিয়েছে দেশের সব ক্রীড়া অনুরাগীকে। I played the game. ড্যাশিং ওপেনারের এমন বিদায় মেনে নিতে পারছে না জাতীয় দলের ফুটবলাররাও। আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ। তামিম ইকবালের অবসরের ঘোষণা ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তার জাতীয় দলের সতীর্থরা সহ ফুটবলের রাকিব জিকো জামালরাও। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে তার এমন সিদ্ধান্তে রীতিমতো অবাক বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আমরা একটু শক ছিল, কারণ সামনে তো বিশ্বকাপ, সামনে এশিয়া কাপ, সো এটা মানে সবাই শক পাইছে না। আমরা তো এক্সপেক্ট করি না যে তামিম মানে বিশ্বকাপের আগে, এশিয়ান কাপের আগে রিটায়ার করবে, বাট এটা ওর নিজের ডিসিশন। আমি জানি না ওর পার্সোনাল লাইফ কি হয়েছে, বাট সবাই একটু স্যাড আছে। দেশের সমর্থকদের মতো জামালও চান তামিম আবারও ফিরে আসুক 22 গজে। অধিনায়কত্বের দৃষ্টিকোণ থেকে এমন সময় দলে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন জামাল। অফকোর্স তামিম মানে উনি একটা অ্যাসেট ফর বাংলাদেশ, সো সবাই যেটা টিমে আছে, যেটা টিমের সাথে আছে, ওরা চায় তামিম না। সো অফকোর্স মানে উনি তো নিজে ক্যাপ্টেন, সো অফকোর্স উনি নিজে জানেন, বাট ওর দরকার কী আছে, আর ওর তো কন্ট্রিবিউশন অনেক আছে না। সো ফর বাংলাদেশ ইজ আ লস, সেইটা আমি মনে করতেছি। বাট যদি ও চেঞ্জ করতে পারে, ওর মানে রিটায়ারমেন্ট চেঞ্জ করতে পারে, তাহলে আমি মনে করি এটা ভালো হবে।
বিকজ টাইমিং মানে ঠিক না। বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান সঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহক দলের স্বার্থে অনেকবারই নিয়েছেন কঠিন সিদ্ধান্ত। তবে দলের প্রয়োজনে এবার অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবেন কিনা তামিম, সেটাই এখন বড় প্রশ্ন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা পেয়ে দেশে অত্যাচার, নির্যাতন আর জঙ্গিবাদের রাজত্ব কায়েম করেছিল বিএনপি। হাজার হাজার নেতাকর্মীকে খুন আর লুটপাটের রাজনীতি শুরু করে দলটি। বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা বলেন সরকার প্রধান। বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসকরা নির্বাচনকে প্রহসনে পরিণত করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করে যাচ্ছে বর্তমান সরকার। জিয়াউর রহমান কিন্তু নির্বাচনে প্রহসন করে তিনি রাষ্ট্রপতি পদটাকেই কলুষিত করেছিল এবং জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। যে দলটি সদ্য প্রসূত সেই দলই মেজরিটি, 2/3 মেজরিটি পেয়ে যায়। কাজে জনগণের ভোট নিয়ে যে ছিনিমিনি খেলা কিভাবে শুরু হয়েছিল দেশে, সেটাই প্রমাণ করে। সেই 1979 সালে, 78 সালে রাষ্ট্রপতি নির্বাচন করে 79 সালে সংসদ নির্বাচন, 82 সালেই এরশাদ সাহেব মাশাআল্লাহ জারি করলেন। ঠিক জিয়াউর রহমানের পদাঙ্কটা অনুসরণ এবং তারপরে অনেক খেলা হয়ে গেছে। আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাক, গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, এটাই আমাদের লক্ষ্য। আমরা মাশাআল্লাহ চাই না। কাজে পুনরায় আবার মাশাআল্লাহ, আবার সেই নির্বাচনী খেলা, হামলা, মামলা, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, তাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ হলো কি সারা বিশ্বে 1 নাম্বার। 20,000 মতো গাছ কেটেছে, রাস্তা কেটেছে। এটা হলো বিএনপির আন্দোলন। জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারা। এদেশের মানুষ ভোটের অধিকার সম্পর্কে যেন ভুলেই গিয়েছিল, এটা হলো বাস্তবতা। কাজে আমরা সেই মানুষকে সচেতন করেছি যে ভোটের অধিকার আপনার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। আমেরিকায় তো প্রতিদিন গুলি করে করে শিশুদের হত্যা করছে, স্কুলে যে শপিং মলে হত্যা হচ্ছে, রাস্তায় হত্যা হচ্ছে। নিজের দেশের মানুষের মানবাধিকার রক্ষা আগে তাদের করা উচিত। তার নিজের দেশের মানুষকে বাঁচাবে কিভাবে সেই চিন্তা আগে করুক, সেটাই তাদের করা উচিত। এর আগে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নতুন কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ। জাতীয় সংসদ ভবনকে নতুনভাবে সাজানো হচ্ছে বলেও জানান সরকার প্রধান। দক্ষিণ প্লাজার মতো করেই উত্তর প্লাজাতেও নির্মিত হলো নতুন অফিস। একসময় স্টোর হিসেবে ব্যবহার করা এই নর্থ প্লাজাতে বৃহস্পতিবার বিকেলে সংসদ সচিবালয়ের জন্য নবনির্মিত অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর স্পিকার ও ডেপুটি স্পিকার সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অফিসের বিভিন্ন কর্নার পরিদর্শন করেন সংসদ নেতা শেখ হাসিনা। এরপর নতুন অফিসের বৈঠক কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় স্পিকার জানান, এবছরই নতুন আর্কাইভ কর্নার স্থাপিত হবে উত্তর প্লাজায়। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের উপরে একটি আর্কাইভ এখানে স্থাপন করব আমাদের জাতীয় সংসদ ভবনের ভিতরে। আমরা আশা করি সেপ্টেম্বর অক্টোবরের ভিতরেই আমরা আর্কাইভের কাজটাও শেষ করতে পারব। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা ছাড়া সংসদের উন্নয়ন কাজ করা সম্ভব হতো না। একটানা আমরা সরকারে থাকার ফলে একটা দীর্ঘ সময় পেয়ে পার্লামেন্টটাকে সুন্দর করে গোছানো গেছে, সাজানো গেছে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এটার একটা ভালো ব্যবহার হবে, সেটাই যে আমাদের দেশের কাজে লাগবে। শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে কিভাবে লুই আইকানের নকশা অক্ষুণ্ণ রেখে সংস্কার কাজে নতুন রূপ পাচ্ছে সংসদ ভবন। এমন একটা অবস্থায় রেখে গিয়েছিল পার্লামেন্ট, এর আগে যারা ছিল ক্ষমতায়, লিফটগুলি কতগুলো নষ্ট ছিল, অনেক ওয়ালগুলি খসে খসে যাচ্ছিল। প্রকৃতির সাথে যে বসবাস, এটাই ছিল লুইকানের ডিজাইনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা দিক। তো সেটা সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে। সংসদ সচিবালয়ের নতুন এই কার্যালয়কে স্মার্ট সংস্করণ হিসেবেও স্বীকৃতি দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
দেশের রাজনীতিতে আবারও কূটনৈতিক ডামাডোল। জাতীয় নির্বাচনের আগে আবারও সক্রিয় পশ্চিমারা। শনিবার 15 দিনের সফরে আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে ঢাকা আসছে ইইউ প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এছাড়া 11 জুলাই আসবেন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। জাতীয় নির্বাচনের আর বাকি আছে মাত্র 6 মাস। এখনই পরাশক্তিধর দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলের আনাগোনা বাড়ছে ঢাকায়। রাজনৈতিক দলের বক্তব্য জানান দিচ্ছে কূটনৈতিক সফর প্রভাব রাখবে জাতীয় রাজনীতিতেও। আগামী নির্বাচন পর্যবেক্ষণ করা হবে কিনা তা যাচাই করতে নির্বাচন কমিশনের আমন্ত্রণে 8 জুলাই বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয় 15 দিনের সফরে তারা নির্বাচনের পরিবেশ অনুসন্ধান করবেন। ইউ এর 6 সদস্য বিশিষ্ট একটি ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন বা অনুসন্ধানী অগ্রগামী দল আগামী 8 থেকে 23 জুলাই 2023 তারিখে বাংলাদেশ সফর করবে। এই মিশনের কাজ হবে মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয়াদি মূল্যায়ন করা। এর ঠিক 3 দিন পরই 11 জুলাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন জানতে ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। সংবাদ সম্মেলনে জানানো হয় তার 4 দিনের সফর সঙ্গী থাকবেন 6 মাস আগে বাংলাদেশ সফর করে যাওয়া দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। আগামী 11 থেকে 14 জুলাই 2023 তারিখ যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস মিস উজরা জিয়া বাংলাদেশ সফর করার কথা আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ডোনাল্ড লু এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মিস অঞ্জলি কৌর উজরা জিয়ার প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এই সফরে বাংলাদেশে আসছে। চলতি মাসে সম্ভাবনা থাকলেও এখনো তারিখ নির্দিষ্ট হয়নি ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডাব্লিউ ফার্নান্দেজের সফরের বিষয়টি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের সচিব ও মার্কিন প্রতিনিধি দলের আসন্ন সফর পূর্ব নির্ধারিত। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এমনটা বলছেন পররাষ্ট্র সচিব। তিনি জানান, বঙ্গোপসাগরীয় অঞ্চলের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা জোট বা বিমস্টেকের পরবর্তী চেয়ারের দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ। নভেম্বরে থাইল্যান্ডের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব সৌরভ কুমার। দুপুর 12টার দিকে আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সৌরভ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিমস্টেকের আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠক ও শীর্ষ সম্মেলন নিয়েই এই আলোচনা। পরে মধ্যাহ্ন ভোজনে যোগ দেন বিমস্টেকের কয়েকটি দেশের রাষ্ট্রদূত। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সচিব জানান, বিমস্টেক সম্মেলনে যোগ দিতে 30 নভেম্বর থাইল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর যাওয়াটাও আমরা করেছি, তাদেরকে জানিয়েছি। পররাষ্ট্র সচিব বলেন, বিমস্টেকের পরবর্তী চেয়ারের দায়িত্ব নেবে বাংলাদেশ আর মহাসচিব ভারত। আলোচনায় ভারতের পক্ষ থেকে গুরুত্ব পায় আঞ্চলিক নিরাপত্তা আর বাংলাদেশ জোর দেয় বাণিজ্য সম্প্রসারণের দিকে। একদিকে ভারত সেক্রেটারি জেনারেলশিপ নেবে, অন্যদিকে বাংলাদেশ চেয়ারম্যানশিপ নেবে। সিকিউরিটি রিলেটেড যে সমস্ত ইস্যুজ আছে সেগুলো ভারতের, এবং বাংলাদেশের হচ্ছে যে ট্রেড রিলেটেড যে সমস্ত ইস্যুজ আছে। সম্প্রতি মোদির যুক্তরাষ্ট্র সফরের পর নতুন মাত্রা পেয়েছে মার্কিন ভারত সম্পর্ক। 11 জুলাই 4 দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। তার আগেই ভারতের সচিবের আগমনের সঙ্গে কোনো সংযোগ আছে কিনা এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। এই সময় 3-4টা ডেলিগেশন আছে, বাট এর মানে তো এই না যে এই প্রত্যেকটা ডেলিগেশন তারা আগে থেকে অর্গানাইজ করে বা অর্কেস্ট্রেট করে বা কোঅর্ডিনেট করে এগুলো করছে। প্রতিটি সফরকে বাংলাদেশ আলাদাভাবে দেখছে বলে জানান পররাষ্ট্র সচিব। বিমস্টেকের যে তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী জাতীয় নির্বাচনের আগে বিদেশি কূটনৈতিকদের তৎপরতাকে বিএনপি স্বাগত জানালেও আওয়ামী লীগ বলছে কোনো চাপেই সংবিধানের বাইরে যাবে না সরকার। দেশে চলছে রাজনৈতিক ও কূটনৈতিক ডামাডোল। ঈদের পর পশ্চিমা দেশের কূটনৈতিকরা আবারও সক্রিয় বাংলাদেশের রাজনীতির অঙ্গনে। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 ঘণ্টা ব্যাপী বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
তৎপরতা বেড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 7 দেশেরও। বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের পর বুধবার পশ্চিমা 12 দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিকরা একসঙ্গে বৈঠক করেছেন। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল। এরই মধ্যে যুক্তরাজ্যের একজন প্রতিমন্ত্রী সরকারকে বিএনপির সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। পশ্চিমা দেশগুলো রাজনৈতিক সংকট সমাধানে দুই দলকে সংলাপের তাগিদ দিয়ে আসছেন। আওয়ামী লীগ ও বিএনপি নেতারা ইঙ্গিত দিলেও সংলাপের দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছেন না কেউই। অবশ্য পর্দার আড়ালে দুই দলের আলোচনা হচ্ছে না এমন গুঞ্জনও উড়িয়ে দেওয়া যায় না। কূটনৈতিকদের এমন তৎপরতা নিয়ে বিভক্ত আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীন দল বলছে গণতান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে দলটি। পাল্টা দাবি বিএনপির, তারা বলছেন বিদেশিরাই তাদের কাছে আসেন দেশের অবস্থা জানতে। বাংলাদেশে এই গণতন্ত্র রয়েছে কিনা, মানবাধিকার রয়েছে কিনা, সুশাসন রয়েছে কিনা, এটা শুধু বাংলাদেশের মানুষের বা রাজনীতিকদের কনসার্ন নয়। এই কনসার্নটা কিন্তু আজকে বিশ্বে গণতন্ত্রকামী সকল মানুষ এবং রাষ্ট্রের একটা কনসার্ন। এই সত্যটা যেদিন আওয়ামী লীগ উপলব্ধি করতে পারবে সেদিন থেকে তারা আর এই অভিযোগ আনবে না। তারা গণতন্ত্রের নামে দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য বিদেশি প্রভুদেরকে কাছে দেশের বিপক্ষে নালিশ করে ধর্ণা দিয়ে দেশের ভাবমূর্তি, দেশের মর্যাদা, সার্বভৌমত্বকে তারা নষ্ট করছে। দেশের রাজনীতিতে পশ্চিমাদের নাক গলানোর ঘটনা প্রথম নয়। বিশ্লেষকরা বলছেন বিদেশিদের মধ্যস্থতায় অতীতে কোনো সংকটেরই সমাধান হয়নি। তাই দেশের অভ্যন্তরীণ সংকট রাজনৈতিক দলগুলোকেই সমাধান করতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না, দেশে আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান মেনে। এই কথা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এদিকে বিএনপি বলছে সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। ঈদের পরই আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এই শব্দ তিনটি বেশ পরিচিত। তবে এবার ঈদের পর আন্দোলনের মাত্রাটা ভিন্ন, কারণ আর কমাস পরেই জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির দাবি নাগরিকের ভোটাধিকার ফিরে পেতেই আন্দোলন করছেন তারা। তারই অংশ হিসেবে সমমনা প্রায় 3 ডজন দলের সঙ্গে সম্প্রতি বৈঠক করে বিএনপি। সিদ্ধান্ত মোতাবেক যুগপৎ আন্দোলনের পথেই হাঁটছে দলটি। তবে আন্দোলনের চূড়ান্ত ঘোষণা আসবে আর কদিন পর। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে বক্তব্য রাখেন দলটির মহাসচিব। বলেন দাবি এখন একটাই, তা হলো সরকারের পদত্যাগ। তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সরকারকে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করেই দিতে হবে। এই ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না। একই দিন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। আপনারা কোনো সংবাদ সম্মেলনে তাকে একবার জিজ্ঞেস করবেন, আপনি 12টা দলের নাম বা 36টা দলের নাম মুখস্থ একটু বলেন। উনি যদি বলতে পারেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের একটি দল সাক্ষাৎ করে বিএনপির সঙ্গে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন বিএনপি যে অপরাজনীতি করে তা বিদেশিরাও বুঝতে পেরেছে। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন যে হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এগুলো করা যাবে না। তো এগুলো গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে। তারা যে ক্রমাগতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে বেরিয়ে এসছে। এটি বিএনপির যে অপরাজনীতি, সেই অপরাজনীতির উপর একটি বিরাট চপেটাঘাত। সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো ব্যত্যয় হবে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। নিজেরাই করবে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে মতিঝিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ওবায়দুল কাদের। দ্বিতীয় অংশের স্টেশনের কাজ শেষ হয়েছে 90% বেশি। ওদিকে মতিঝিল থেকে কমলাপুর অংশে চলছে পাইল ক্যাপ বসানোর কাজ। বুধবার মধ্যরাতেই নতুন পথের দিশা পেয়েছে নগরবাসী। আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচলের পথটা ঝালিয়ে নিতে প্রথমবারের মতো আগারগাঁও স্টেশন পাড়ি দিয়ে মতিঝিল গিয়েছে মেট্রো রেল। এবার সেই পথকে এগিয়ে নেবার পালা, অর্থাৎ ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে সচিবালয় দিয়ে মতিঝিল। এই পথে এখন নিয়মিত চলবে বিভিন্ন পর্যায়ের পরীক্ষামূলক চলাচল। বিকেলে এই পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে আগারগাঁও স্টেশন থেকে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভায়াডাক্টের উপরে যখন ট্রেন চলছে তখন স্টেশনগুলোর কি অবস্থা। ডিএমটিসিল কর্তৃপক্ষ বলছে কনকোর্স লেভেলের কাজ 100% শেষ, সিঁড়ির কাজও হয়েছে প্রায় 90%। আমাদের প্রায় সব জায়গাতেই
90 থেকে 95% কাজ ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গিয়েছে। এবং উপরে যে কাজটা, অর্থাৎ ভায়াডাক্টের উপরে যে কাজটা, এটা প্রায় 100% শেষ হয়ে গিয়েছে, প্রায় 100% শেষ হয়ে গিয়েছে। কিন্তু নিচে যে কাজটা, অর্থাৎ এখন মাটির উপরে এবং ভায়াডাক্টের নিচে এই জায়গাটাতে আমাদের এক্সিট এন্ট্রির কাজগুলো হচ্ছে। তো এক্সিট এন্ট্রির কাজগুলো আমাদের কাছে দেখা যাচ্ছে যে আমাদের 80 থেকে 90 এর ভিতরে, অর্থাৎ এই যে 10টার একটা রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে কাজগুলো চলছে। অন্যদিকে মতিঝিল থেকে কমলাপুরে এগিয়ে নিতে কাজ হয়েছে প্রায় 7 ভাগ, চলছে পাইল ও পাইল ক্যাপের কাজ। আমাদের পাইলের কাজ, তারপরে হইল পাইল ক্যাপের কাজ, তারপরে এখন ওই যে পিয়ারের কাজ, এই 3টা ধাপ কিন্তু আমরা মূল কনস্ট্রাকশন পূর্ত কাজ এই জায়গাতে আসছি। তার আগে যারা 10-12টা ধাপ ছিল এগুলি কিন্তু আমরা ইতিমধ্যে আমরা শেষ করেছি। উত্তরা থেকে মতিঝিল অংশে বাণিজ্যিক যাত্রা শুরু হবে আসছে অক্টোবরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঘুষ আর দালাল ছাড়া মানিকগঞ্জের বিআরটিএ থেকে মিলছে না কোনো সেবা। বিআরটিসির 3 মাসের প্রশিক্ষণপ্রাপ্তরা 3 বছরেও ড্রাইভিং লাইসেন্স না পেয়ে বেকার শত শত যুবক। ড্রাইভিং লাইসেন্স সরবরাহকারী প্রতিষ্ঠানের সফটওয়্যার সমস্যার অজুহাত বিআরটিএর। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট। মানিকগঞ্জের বিআরটিসির একমাত্র ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র। সকাল বিকেল 2 শিফটে প্রশিক্ষণার্থী থাকলেও নেই পর্যাপ্ত জনবল। উপকরণের অভাব থাকায় প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান প্রশিক্ষণার্থীরা। গাড়িগুলো খুব অনেক পুরাতন মডেলের গাড়ি, লক্কর চক্কর মার্কা। এখানে ভিতরে আমাদের গাড়ি আছে 4-5টা। গাড়ির সংকটের কারণে আমাদের অনেক সময় লেগে যায়। যন্ত্রপাতির অভাব, প্রশিক্ষকেরও অভাব আছে। যারা আমাদের প্রশিক্ষণ দেন ওনারা মানে যদি আরও সংখ্যার বেশি থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা আরো ভালো করে প্রশিক্ষণ নিতে পারতাম। এখানে যে কয়টা গাড়ি আছে, আমরা যে কজন লোক আছি, তাতে আমাদের একটু প্রবলেম হয়। বিআরটিএর এই সার্কেল অফিসে প্রতিদিন নতুন লাইসেন্স নবায়ন, ফিটনেস ও হস্তান্তরের জন্য আসেন সেবা গ্রহীতারা। তাদের অভিযোগ, দালাল ও ঘুষ ছাড়া পাওয়া যায় না কোনো সেবা। 3 মাসের প্রশিক্ষণ নেওয়ার পর 3 বছরে মিলে না ড্রাইভিং লাইসেন্স। দিতে পারতেছে তারা লাইসেন্স পাইতেছে, আর যারা টাকা দিতে পারতেছে না তারা লাইসেন্স পাইতেছে না। প্রশিক্ষণ কেন্দ্রে আমরা 3 মাসের কোর্স করে এখন 1.5 বছর যাবত আমরা কোনো লাইসেন্স পাচ্ছি না। ওখানে গেলে শুধু হয়রানি আর হয়রানি। তবে দীর্ঘদিনেও প্রশিক্ষণার্থীদের লাইসেন্স দিতে না পারার জন্য লাইসেন্স সরবরাহকারী কোম্পানির সফটওয়্যার জটিলতাকে দুষলেন বিআরটিএর জেলার শীর্ষ কর্মকর্তা। বিআরটিসির যে প্রশিক্ষণ নিয়েছে এবং তবে লাইসেন্স পাচ্ছে না, সে সময় আমাদের যে ভেন্ডর কোম্পানি ছিল, ভেন্ডর কোম্পানিটি পরিবর্তন হওয়ার ফলে পূর্বের ভেন্ডর এবং বর্তমান ভেন্ডর কোম্পানির যে সফটওয়্যার জটিলতা, এই কারণে তাদের লাইসেন্সগুলো পেতে দীর্ঘসূত্রিতা হচ্ছে। শিবালয়ের উথুলি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রতি 3 মাস পর 3 শতাধিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন। আর বিআরটিএর অফিসে প্রতি মাসে জমা পড়ে 700 থেকে 800 আবেদন। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ। নেত্রকোনায় কংস নদীতে নৌকাডুবির ঘটনায় এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ 2 জনের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এদিকে মাঝি ছাড়া নিজেরা নৌকা চালানোই দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। আলপনা বেগমের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। নেত্রকোনার পূর্বধলায় কংস নদী পারাপারের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে খেয়াঘাট। স্থানীয়রা জানান, ঘাটটি প্রায় অর্ধশত বছরের পুরনো হলেও প্রতি বছর এখানে পারাপারের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। বুধবার বিকেলে মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালিয়ে কংস নদী পার হতে চান, কিন্তু মাঝপথেই ডুবে যায় নৌকাটি। স্থানীয়দের চেষ্টায় অপর নৌকা দিয়ে 9 জনকে উদ্ধার করা গেলেও নৌকায় থাকা অন্য 3 জন নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার ভোর 5টায় ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে জেলেদের জালে আটকে পড়ে মাহবুব নামের নিখোঁজ কিশোরের মরদেহ। আমরা নাও গেছি না, চালক নৌকায় ছিল না, আউটলুক ছিল। কোন জায়গাটা সমস্যা ওরা তো জানে না। এই যে দেখা গেল কি যে সাইডে দিছে, পাকের মাঝে পড়ে গেছে, নৌকাটা নিজ দিয়ে গেছে। ধরতে কোন লোক ধরন গেছে, কোন তো নিজ ভাই গেছে। যারা নিজ ভাই গেছে তারা তো পাওয়া গেছে না। লোক মাঝি এলো এখনো এদিকে নিখোঁজ বাকি 2 জনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মকর্তা। 3 জনের নিখোঁজের সন্ধান পাওয়া গেছিল। একটা সকালে উদ্ধার হয়েছে, সেটা এখান থেকে প্রায় 2 কিলো দূরে ওই জেলেদের জালে আটকা পড়ছিল। জেলায় গত 2 বছরে নৌকাডুবিতে নদী ও হাওরে অর্ধশত মৃত্যু হয়েছে।
সময় সংবাদ, নেত্রকোনা। দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে ডুবে প্রাণ গেল 2 শিশুর। সকালে নদীর রাজাপাড়া ঘাটে কয়েকজনের শিশু খেলা করছিল। এ সময় রিফাত ও শিহাব নামে 2 শিশু পানিতে নেমে তলিয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহের শৈলকুপায় নদীতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে রতিডাঙ্গা গ্রামের কালী নদীতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, দুপুরে বন্ধুদের সাথে বাড়ির পাশের কালী নদীতে গোসল করতে যায় কলেজ শিক্ষার্থী সোহাগ। সে সময় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় সহপাঠীরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বাড়িতে খবর দেয়। পরে বিকেলে পরিবার ও গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে ব্রিজের পাশের একটি গর্ত থেকে সোহাগের মৃতদেহ উদ্ধার করে। সোহাগ একই গ্রামের সাগর মোল্লার ছেলে ও দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের 11 শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে তীব্র ঢেউয়ে পানি ঢুকে ডুবছে পানগা এক্সপ্রেস নামে একটি কন্টেনারবাহী জাহাজ। এরই মধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌবাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছে আরেক উদ্ধারকারী জাহাজ কান্ডারি। বৃহস্পতিবার বিকেলে কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগা বন্দরে যাচ্ছিল জাহাজটি। নোয়াখালীর ভাষাঞ্চলের কাছাকাছি পৌঁছলে গভীর সাগরে তীব্র ঢেউয়ের মুখে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবতে থাকে জাহাজটি। পাশে থাকা মাছ ধরার একটি ট্রলার গিয়ে জাহাজের কয়েক নাবিককে উদ্ধার করেন জেলেরা। ডুবন্ত জাহাজটিতে 40টির মতো কন্টেনার রয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ি খালাস করতে মোংলা বন্দর জেটিতে নোঙর করল একটি বাণিজ্যিক জাহাজ এমভি মালয়েশিয়ান স্টার নামের জাহাজটিতে এবারের চালানে এসেছে 1290টি গাড়ি। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। দেশে মেগা প্রকল্পের মালামালের পাশাপাশি বড় বড় আমদানির চালান নিয়ে মোংলা বন্দরে আসছে একের পর এক বাণিজ্যিক জাহাজ। এবার বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ি নিয়ে আসলো মালয়েশিয়া পতাকাবাহী জাহাজ। বুধবার বিকেলে বন্দরের 8 নম্বর জেটিতে এসে ভিড়ে এমভি মালয়েশিয়ান স্টার নামে গাড়ি বোঝাই জাহাজটি। এতে রয়েছে 945টি বিভিন্ন ব্র্যান্ডের জাপানি রিকন্ডিশন গাড়ি। এরপর এগুলো খালাস করে আমদানিকারক প্রতিষ্ঠান মেরসাস খুলনা ট্রেডার্স লিমিটেডের প্রতিনিধিরা। ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব কাছাকাছি হওয়াতে ব্যবসায়ীরা এখন মোংলা বন্দরকে গুরুত্ব দিচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে মোংলা বন্দর আরও উন্নতি হবে। মোংলা বন্দরে আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে এবং এটার সার্ভিসগুলো ভালো হয়। এই কারণে আর এদের স্পেসটা অনেক বড় এবং সুযোগ সুবিধা বেশি, এই জন্য এখানে গাড়িটা বেশি খালাস করা হয়। গাড়িগুলো আমদানি থেকে বড় আকারে রাজস্ব আয় করে কাস্টমস ও মোংলা বন্দর কর্তৃপক্ষ। পদ্মা সেতুর কারণে আজকে দক্ষিণ অঞ্চল তথা বাংলাদেশের যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনিভাবে মোংলা বন্দর কর্মচারীদের মাঝেও ব্যাপকভাবে চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে। এর আগে গত 26 জুন 438টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি লোটাস লিডার নামে বিদেশি বাণিজ্যিক জাহাজ। সময় সংবাদ, মোংলা। নরসিংদীতে দিন দিন বেপরোয়া 3 চাকার ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা, ইজি বাইক, সিএনজি চালকরা দূরপাল্লার ভারী যানবাহনকে তোয়াক্কা না করেই দেদারসি মহাসড়কে চলছে এসব পরিবহন। এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। পুলিশ বলছে জরিমানা আর মামলাতেও ঠেকানো যাচ্ছে না এসব যান। মাহমুদুল হাসান মাহফুজের তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের তথ্যের রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশের 52 কিলোমিটার অঞ্চলে এভাবেই দাপিয়ে বেড়ায় 3 চাকার ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা, ইজি বাইক ও সিএনজি।
সিলেট বিভাগের 4টি জেলা ছাড়াও এই সড়কটিতে নরসিংদীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু রুটের যানবাহন চলাচল করে প্রতিনিয়ত। তবে নরসিংদীর মাধবদী থেকে ইটাখোলা পর্যন্ত সড়কটিতে অবাধেই প্রবেশ করছে 3 চাকার মতো নিয়ন্ত্রণহীন যানবাহন। দ্রুতগতির গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে নানা দুর্ঘটনা। যদিও চালকদের দাবি পেটের দায়ে বাধ্য হয়েই নামতে হচ্ছে বিপজ্জনক মহাসড়কে। সিএনজি, অটো এগুলো হাইওয়ে রোডে না চলাটাই আমাদের জন্য বেটার। কাজ নাই, এখন গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল আইছে, বেকার তো থাকতে পারবো না। সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এইটা। জানের বয় আছে, এর বয়সে সবকিছুর বয় আছে, যদি বয় নিয়ে যদি বাসায় বই দিই তো পেট চলবো না। আমাদেরকে এরকম ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হইলেও আমাদেরকে না করা হয় না। ছোট গাড়ি রাস্তা করে দেখ, তাহলে ছোট গাড়ি চলতে পারবো। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী সংগঠনও দিয়েছে সড়ক প্রশস্তকরণ সহ নানা প্রস্তাবনা। আর ট্রাফিক পুলিশ বলছে সড়কে নির্বিঘ্নে যান চলাচল করতে নিয়মিত তদারকি সহ 3 চাকার পরিবহন বন্ধে নেওয়া হচ্ছে নানা আইনি ব্যবস্থা। অনুমোদনবিহীনভাবে 3 চাকার যানবাহনগুলো পরিচালিত হচ্ছে, সেই বিষয়ে আমরা জেলা প্রশাসন, পুলিশ সুপার মহোদয়ের সাথে একাধিকবার আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন প্রকার সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছিলাম। সময়ে কল্যাণে কাজটি হয়ে যায়, তাহলে এই কল্যাণের পরে যে সার্ভিস লেন থাকবে সেখানে অযান্ত্রিক যান সহ এইসব যানগুলো সেখানে চলবে এবং মহাসড়কে দুর্ঘটনা কিন্তু বহুলাংশে আমার মনে হয় লাগু হবে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী নরসিংদীর 52 কিলোমিটার মহাসড়কে 2022 সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত 131টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে আহত হয়েছেন 113 জন ও নিহত 30 জন। সময় সংবাদ, নরসিংদী। পৌরসভা গঠনের 12 বছর পর আগামী 17 জুলাই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শরীয়তপুরের গোসাইরহাটে। এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে দীর্ঘ মামলা জটিলতার। ভোট গ্রহণে ঘিরে পৌর এলাকায় এখন উৎসবের আমেজ। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। বিএম ইসরাফিলের তথ্য ও খান মোহাম্মদ শিহানের ক্যামেরা রিপোর্ট। 2011 সালের 9 জুন 17 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠন করা হয় শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা। সীমানা জটিলতার কারণে এতদিন বন্ধ ছিল পৌরসভা নির্বাচন। এ সময়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক হিসেবে সব কাজ করতেন। দীর্ঘ 12 বছর পর নিষ্পত্তি হয়েছে সেই জটিলতা। আগামী 17 জুলাই হতে যাচ্ছে এই পৌরসভার প্রথম ভোট গ্রহণ। নিয়ম মেনে সব প্রক্রিয়া শেষে 25 জুন প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। পুরো পৌর এলাকায় এখন উৎসবের আমেজ। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। জনগণ নির্দ্বিধায় ভোট কেন্দ্রে ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী করতে পারে এ আশা ব্যক্ত করছি। কিছু চক্রান্তকারী মহল তারা চক্রান্ত করেই যাবে, বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। ভোটের হাওয়া লেগেছে পৌরসভার প্রতিটি এলাকায়। ভোটের দিন পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করার আশা ভোটারদের। বিভিন্ন উন্নয়ন কাজ যাতে চলমান থাকে, স্মার্ট পরিবেশ কিভাবে করা যায় সেভাবে যাতে উন্নয়ন করে এমন ব্যক্তিকেই আমরা চাই। দেশ ও জাতি উন্নত হয় এই ধরনের মেয়র আমরা আশা করি। যে মেয়র সবার পাশে থাকতে পারবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, সবার উন্নয়ন করবে, সবার পাশে থাকবে, সবসময় যেন আমরা ডাকলে পাই, তাকে আমাদের দরকার। শতভাগ ভোট গ্রহণ হবে ইভিএমে। এ বিষয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। প্রত্যেকটা ওয়ার্ডে একটা নির্দিষ্ট প্লেস ঠিক করে দিয়েছি। ওই প্লেসে আমাদের ইভিএমগুলি প্রদর্শন করা হবে। ইভিএমে প্রার্থী ভোটাররা কিভাবে ভোট দিবে সেটা আমি কি দেখাবো। গোসাইরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে 7 জন, কাউন্সিলর পদে 51 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন 18,033 জন। বিজয়ের মার্কা জগ মার্কা। সময় সংবাদ, শরীয়তপুর। শারীরিক অসুস্থতা সত্ত্বেও দৈহিক সম্পর্ক স্থাপনে জোর করায় পরিবহন শ্রমিক আকরামুল্লাহকে হত্যা করেছিল তার পরকীয়ার প্রেমিকা রোজি আক্তার। হত্যার পর খুলনা পালিয়ে গেলেও রেহাই মেলেনি। গ্রেফতার হয়েছে পিবিআই এর অভিযানে। এদের পরদিন নগরীর ইপিজেড এলাকায় উদ্ধার হওয়া মরদেহের রহস্য উন্মোচন করেছে পিবিআই। শাখাউচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
পিবিআই কর্মকর্তাদের জেরার মুখে অনেকটা দিশেহারা গার্মেন্টস শ্রমিক রোজি আক্তার। শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হন প্রেমিক আকরামুল্লাহকে হত্যা করেন তিনি। সেই বাসাটাই তারা ছিল, স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে তাদের এখানে তাদের দীর্ঘদিন ধরে তাদের পরকীয় সম্পর্ক ছিল। ভিকটিম যে ছিল সে অ্যাকিউজডকে শারীরিকভাবে বিভিন্নভাবে অ্যাবিউজ করে। পিবিআই এর একটি বিশেষ টিম খুলনা শরণখোলায় হত্যার অভিযোগে রোজিকে গ্রেফতার করে। ঈদের পরদিন নগরীর ইপিজেড এলাকার একটি বাসা থেকে পরিবহন শ্রমিক আকরামুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীরে কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও গোপন স্থানে ছিল কালো দাগ। এরপরেই তথ্য প্রযুক্তির মাধ্যমে রোজিকে শনাক্ত করা হয়। তার বাগেরহাট যে গ্রামের বাড়ি এলাকায় তার বড় বোনের বাড়ি খুলনাতে গিয়ে আশ্রয় নিছে। আমরা ওখানে সার্চ করে ভিকটিমের ওখানে ব্যবহৃত মানি ব্যাগ, তার ড্রাইভিং লাইসেন্স যেটা বিদেশি লাইসেন্স ছিল, এবং ওই যে গাড়িটা চালাতো সেই গাড়ির একটা চাবি, এই তিনটা জিনিস উদ্ধার করতে পেরেছি ওখান থেকে। তখন নিশ্চিত হই যে পুরো কাজটাই সে করেছে। এক সন্তানের জননী রোজি আক্তারের স্বামী প্রবাসী, আর পরিবহন শ্রমিক আকরামুল্লাহ 3 সন্তানের জনক। এই ঘটনায় আগেই ইপিজেড থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কেরানীগঞ্জে গার্মেন্টস কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনার 48 ঘন্টার মধ্যে এক নারীসহ 8 জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। গতকাল সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় লুট করা মালামাল উদ্ধার করা হয়েছে, জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যান। ঈদের ছুটিতে সব গার্মেন্টস যখন বন্ধ, ঠিক সেই সময়টাকে ডাকাতির জন্য বেছে নেওয়া হয়। গত 2 জুলাই রাতে কেরানীগঞ্জ কলাতিয়া এলাকার অ্যাপেজ গ্লোবাল লিমিটেড ফ্যাক্টরির নৈশ প্রহরীকে ছুরি মেরে অপর নৈশ প্রহরী ও ম্যানেজারকে বেঁধে রেখে প্রায় কোটি টাকার মালামাল লুট করে 14 থেকে 15 জনের ডাকাত দল। আমার যে কেয়ারটেকার ছিল 3 জন, তাদেরকে জিম্মি করে আহত করে তারা ডাকাতি করে। তারপরে ডাকাতি করে চলে যাওয়ার পরে একে অপরের সঙ্গে তারা হাত পা খুলে 999-এ ফোন দেয়। পুলিশ জানায় ডাকাতি শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই রাতেই লুণ্ঠিত মালামাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আশুলিয়ায়। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। 48 ঘন্টার মধ্যেই আসে সাফল্য। মালামালটি 2টি কাভার্ড ভ্যানে তারা লুণ্ঠন করে নিয়ে চলে যায়, ডাকাতি করে নিয়ে চলে যায়। সমগ্র এলাকার আমরা সিসি ফুটেজটি কালেক্ট করে এই যে কাভার্ড ভ্যান 2টিকে আমরা তাদের মুভমেন্টটি আমরা কনফার্ম হই তারা কোন দিকে গিয়েছে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তা তাদেরকে আইডেন্টিফাই করি এবং আশুলিয়া থেকে এই চক্রের 7 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করি এবং যে লুণ্ঠিত মালামাল আমরা সকল লুণ্ঠিত মালামালই আমরা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে জানিয়ে পুলিশ সুপার জানান, কারখানার কারো সম্পৃক্ততা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নাটোরের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী, শাশুড়ি সহ 3 জনকে 10 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অভিযুক্তদের উপস্থিতিতে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2011 সালের 3 অক্টোবর সিংড়া উপজেলার গুটিয়া গ্রামে 2.5 লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমাকে হত্যা করা হয়। এ ঘটনায় লিমার বাবা লোকমান হোসেন বাদী হয়ে স্বামীসহ 8 জনকে আসামি করে সিংড়া থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে স্বামী সানিউল ইসলাম, শাশুড়ি সাবিনা ইয়াসমিন ও ননদ রিভু খাতুনকে 10 বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। দোষ প্রমাণ না হওয়ায় বাকিদের অব্যাহতি দেওয়া হয়। পটুয়াখালীতে অচেতন করে লুট করে নেয়া চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া পণ্য। গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি জানান, গত 2 দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাহতাব হোসেন, রাশেদুল মৃধা ও চোরাই পণ্য ক্রয়ে জড়িত রতন কুমার কর্মকারকে গ্রেফতার করা হয়। আসামিরা দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে সামুদ্রিক সহ স্থানীয় নদী, পুকুর, দিঘি, খালবিলের বিপুল মাছের বেড়েছে সরবরাহ। খোলা মাঠের পাইকারি হাটে চলছে জমজমাট বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। বর্ষায় স্থানীয় নানা রকমের
তাজা মাছের পসরা, একই সঙ্গে সামুদ্রিক মাছেরও কিন্তু হরেক রকম যে সরবরাহ, এতে কিন্তু এখানে একটা বড় ধরনের মাছ কেন্দ্রিক অর্থনীতি সচল হয়ে উঠেছে এবং পদ্মা সেতুর কারণে দক্ষিণের প্রচুর মাছ কিন্তু এখানে আসছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোর মাছ ছাড়াও কিন্তু বিভিন্ন জেলার চাষের মাছ এখানে আমরা দেখছি যে পসরা সাজানো হয়েছে। আর স্থানীয় যে খাল বিলগুলোতে বিভিন্ন ধরনের যে মাছের বাইরে যে চাষের মাছ রয়েছে সেগুলো কিন্তু এখানে আছে। বিশেষ করে এই অঞ্চলের এই আড়তটিতে সব রকমের মাছ পাওয়া যাওয়ার কারণে কিন্তু নারায়ণগঞ্জ সহ আশপাশের বিভিন্ন ছোটোখাটো হাট বাজারগুলো থেকে কিন্তু এখানে পাইকারি মাছ কেনার জন্য পাইকাররা আসেন এখানে। একই সঙ্গে ক্রেতারা আসেন বিভিন্ন পার্বণে এবং তাদের বড় ধরনের কোনো উৎসব থাকলে কিন্তু দূর দূরান্ত থেকে এই হাট থেকে এই পাইকারিতে মাছ নেওয়ার জন্য আসেন। এবং এখানে মাছের যে বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে এর মৌসুমে কিন্তু অনেক রকমের মাছ বেশি পাওয়া যাচ্ছে, সেগুলো বাজারে এসছে, সরবরাহ বেড়েছে, তারপর কিন্তু মাছের দর কমছে না। এবং এই জন্য কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেটকে দায়ী করছেন। এবং এখানে যে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু পদ্মার কোনো ইলিশ এখানে নেই বললেই চলে। তবে যেই উপকূলীয় ইলিশ আনা হয়েছে সেগুলো কিন্তু বড় আকারের যেই 1 কেজির উপরে ওজন সেগুলো কিন্তু 2500 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। আর একদম ছোট সাইজের যেগুলো রয়েছে সেগুলো সর্বনিম্ন 1300 টাকা কেজি পর্যন্ত রয়েছে। একই সঙ্গে কিন্তু এখানে যে নদীর পাঙ্গাস পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজিতে। আর চাষের পাঙ্গাস কিন্তু 180 থেকে 190 টাকা কেজি। নদীর রুই বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। চাষের রুই বিক্রি হচ্ছে কিন্তু 320 থেকে 350 টাকা কেজিতে। কাতল মাছও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে, সেই কাতল মাছের কিন্তু কেজি 300 থেকে 350 টাকা। বাগদা চিংড়ি 550 থেকে 600, গলদা চিংড়ি 800 থেকে 1000, তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজিতে। আইর পাওয়া যাচ্ছে এখানে, আইর কিন্তু প্রচুর আমরা লক্ষ্য করছি, সেখানে 800 থেকে 1200 টাকা কেজিতে। পাবদা বিক্রি হচ্ছে 300 থেকে 350, চাষের কই 180 থেকে 200, দেশি কই 600 থেকে 800, চাষের শিং 300 থেকে 350, দেশি শিং 800 থেকে 1000, দেশি মাগুরও পাওয়া যাচ্ছে 900 থেকে 1000 টাকা কেজিতে। এবং এই যে নানা রকম যে এখানকার এই যে মাছ পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু একদম খোলা আকাশের নিচে এবং এই ধলেশ্বরীর তীরে থাকবার কারণে নানা অঞ্চল থেকে নৌপথেও কিন্তু এখানে অনেক মাছ আসছে। তবে এখানে যে সড়ক পথটি সেখানে কিন্তু ঢোকার পথটি সরু এবং ভাঙাচোরা, সে কারণেই কিন্তু নানা রকম চ্যালেঞ্জের কথা বলছেন যে বৃষ্টি বাদলে তারা ভিজে এবং রোদে কষ্ট করে কিন্তু এখানে তারা এই দীর্ঘদিন ধরে এই আড়ত চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এই মুন্সিগঞ্জের মীরকাদিমের মাছের আড়তের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের খোলা মাছের পাইকারি হাটে। কুমিল্লার বৃহৎ ঐতিহ্যবাহী নিমসার কাঁচা বাজারে চলছে জমজমাট সবজি বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইশতিয়াক আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা জেলার সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে ঐতিহ্যবাহী নিমসার কাঁচা সবজি বাজার, যেটি হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশে অবস্থিত। এবং এই বাজারটি অনেকটা ঐতিহ্যবাহী এবং খুব পুরনো একটি বাজার বলা যায়। কেন বলা যায়? কারণ হচ্ছে এই বাজারটি 1988 সালে সপ্তাহে একদিন এই বাজারটি শুরু হয়েছিল। তারপরে এই বাজারটি প্রতিদিনের মতোই জনপ্রিয় হওয়ার কারণে এবং এখানে বেচাকেনা অনেকটা বেড়ে যাওয়ার কারণে এবং ক্রেতা বিক্রেতা তাদের জনসমাগম বেড়ে যাওয়ার কারণে কিন্তু 1996 সালে এই বাজারটিকে সাপ্তাহিক বাজার থেকে দৈনিক বাজারে রূপান্তরিত করা হয়। এবং এই বাজারটি যে আকার প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই বাজারটি এখানে চালু হয়েছে। আমি যদি বলি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাজারে কিন্তু কুমিল্লা জেলার 17টি উপজেলার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু তাদের ফসল অর্থাৎ যেগুলো চাষ
করে যারা সবজি চাষ করা হয় চাষ করে তারা কিন্তু এই বাজারে নিয়ে আসে এবং তারা এখানে এসে পাইকারি দাম তারা বিক্রি করে। তাছাড়াও কুমিল্লা জেলা চাহিদা মিটিয়ে এখান থেকে কিন্তু সবজি কিন্তু কুমিল্লা জেলার বাহিরে অর্থাৎ বাংলাদেশের বেশ 10 থেকে 15টি জেলায় কিন্তু তারা এখান থেকে পাইকারি দামে সবজি ক্রয় করে নিয়ে যায়, যেখানে নিয়ে গিয়ে সেখানকার যে স্থানীয় বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু তারা খুচরা দামে বিক্রি করে। আমি যদি বলি এখানে কিন্তু আমরা জানতে পেরেছি আমি 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 যা কথা বলেছিলাম এখান থেকে আড়তদারদের সাথে, এখানে প্রায় 500 আড়তদার রয়েছে যারা উত্তরবঙ্গের থেকে বিভিন্ন সময় তারা কিন্তু পাইকারি সবজি ক্রয় করে থাকে। এবং এখানকার যে স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে বারবার জানিয়েছে বর্তমানে যে আজকের সবজির যে মূল্য সেটা কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। বিশেষ করে কাঁচামরিচের দামটা 100 টাকা কমেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নিমসার কাঁচা বাজার থেকে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা নিমসার কাঁচা বাজারে। নারায়ণগঞ্জে স্ত্রী ও সন্তানকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ভুক্তভোগীর স্বামীকে। বুধবার রাতে কুমিল্লার তিতাসের বাতাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের সদর দফতরে সংবাদ সম্মেলনে র্যাব 11 জানায় প্রায় 5 মাস আগে 2500-এর খোকন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মোর্শেদার। এরপর থেকে স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী খোকন মিয়া। এরই জেরে গত 23 জুন রাতে বাবার বাড়ির ঘরের জানালা দিয়ে ঘুমন্ত স্ত্রী ও 6 বছরের মেয়ে মারিয়ার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে স্বামী খোকন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ও আশেপাশের লোকজন মোর্শেদা ও মারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মোর্শেদার মা বাদী হয়ে 2500 থানায় একটি মামলা করেন। এরপর পুলিশের সঙ্গে তদন্ত শুরু করে র্যাব। ঈদের রেশ কাটতে না কাটতে টাঙ্গাইলে শাড়ির পসরা সাজিয়ে বসেছেন টাঙ্গাইলের তাঁতি ও ব্যবসায়ীরা। তবে দূর দূরান্তের ক্রেতা সমাগম কম থাকায় অলস সময় পার করছেন তারা। টাঙ্গাইল শাড়ির হাটের খবর জানাতে এই মুহূর্তে বাজিতপুর শাড়ির হাটে আছেন সহকর্মী কাদের তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। পরবর্তী টাঙ্গাইলের শাড়ি কাপড়ের হাটে অনেকটা অলস সময় পার করছেন টাঙ্গাইলের যে শাড়ি ব্যবসায়ী রয়েছেন, শাড়ি ব্যবসায়ী এবং এখানকার যে তাঁতি সাধারণ রয়েছেন সেই তাঁতিরা। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে একেতে কুরবানির ঈদ, তারপরে সম্প্রতি দেশের রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক যে অস্থিরতা এবং যে দেশব্যাপী যে অর্থনৈতিক মন্দা, সেই বিভিন্ন কারণে আসলে ঈদের আগে থেকেই খুব একটি ভালো বেচা বিক্রি হয়নি এখানকার যে শাড়ি ব্যবসায়ী রয়েছেন তাদের, এবং তাঁতিরাও কিন্তু খুব বেশি উৎপাদিত শাড়ি যে রয়েছে তাদের, সেই শাড়ি কিন্তু বিক্রি করতে পারেনি। ফলে তারা কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই দুশ্চিন্তায় পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা কিন্তু এই যে মাত্র ঈদ চলে গেল এরপরেও কিন্তু থেমে থাকেনি, তারা কিন্তু চলে এসেছে। তারা আসলে জীবিকার সন্ধানে এই যে তারা হাটে এসেছে, ক্রেতার অপেক্ষা করছে, কিন্তু অনেকটাই ক্রেতা শূন্য না থাকায় অনেকটা অলস সময় পার করছেন এখানকার যে ব্যবসায়ী রয়েছেন, পাইকারি ব্যবসায়ী। সেই পাইকারি ব্যবসায়ীরা অনেকটা অলস সময় পার করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা জানিয়েছেন যে আসলে দীর্ঘদিন যাবতই এই টাঙ্গাইল শাড়ির যে দুরবস্থা, সেই দুরবস্থা থেকে কিন্তু তারা এখন পর্যন্ত রেহাই পায়নি। গত সময়ের যে করোনা পরিস্থিতি ছিল, সেই করোনা পরিস্থিতি থেকেই কিন্তু তারা লোকসানে পড়েছিল। সেই লোকসান তারা এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। লোকসানের পর লোকসান গুনতে গুনতে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু যে রয়েছেন সমস্যা রয়েছেন, বেশ কিছু তাঁতি কিন্তু তারা তাঁত বন্ধ করতে বাধ্য হয়েছেন। তারা এখানকার যে তাদের যে পুঁজি হারেই তারা অনেকটাই সর্বশান্ত হয়েছেন। আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি। এরপরে আবার যে ঈদ গেল, তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা এখন পর্যন্ত তারা অব্যাহত আছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের বাজিতপুরের শাড়ি কাপড়ের হাট থেকে বিস্তারিত খবর। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলের বাজিতপুর শাড়ির হাটে।
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুল চিকিৎসায় ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। এমন অভিযোগে সংবাদ প্রকাশের পর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর নেতারা। এ সময় বক্তারা বলেন, বেশিরভাগ ক্ষেত্রে রোগীর মৃত্যুর ঝুঁকি আছে জেনেও চিকিৎসা সেবা দেন চিকিৎসকেরা। অনাকাঙ্ক্ষিত রোগী মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় চিকিৎসকদের প্রতি রোগীদের অনাস্থা তৈরি হয় বলেও উল্লেখ করেন বক্তারা। চিকিৎসা সংক্রান্ত খবর পরিবেশনের সময় গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিএম নেতারা। অনুষ্ঠানে বিএমএ সভাপতি ডক্টর এফ জামান সহ উপস্থিত ছিলেন সংগঠনের চিকিৎসকরা। ফেনী জর্জ কোর্ট প্রাঙ্গণে নির্মাণ হচ্ছে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জে। গতকাল সকালে আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন। এ সময় বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জানান, ন্যায় বিচার প্রার্থীদের সুবিধার্থে দেশের প্রতিটি জেলা আদালতে ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এমন বিশ্রামাগার। ফেনী জজ কোর্ট প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নির্মাণে ব্যয় হবে ৫০ লাখ টাকা। নরসিংদীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্বোধন করা হলো স্মার্ট কর্নার। গতকাল সন্ধ্যায় শহরের সদর রোডে সংগঠনের জেলা কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার। তিনি জানান, স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে চালু করা হবে ৭৮টি স্মার্ট কর্নার, যেখানে থাকবে নেতাকর্মীদের তথ্য। 2008 সালের নির্বাচনের প্রাককালে তার যে ভিশন তিনি ব্যাখ্যা করেছিলেন, যেটি তিনি বলেছিলেন যে রূপকল্প 2021, ভিশন 2021, তিনি বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে আমরা এক সময়ে 2021 সালে এসে আমরা মধ্যমায় দেশে পরিণত হব। অর্থাৎ একদিকে যেমন ডিজিটাল বাংলাদেশ গড়া, আরেকদিকে অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে জারি রাখা। রাজধানীতে কৃষিপণ্য পরিবহন নিয়ে এক সময় চরম দুর্ভোগ পোহাতে হতো কৃষকদের। ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা আটকে নষ্ট হতো কাঁচামাল। তবে পদ্মা সেতু চালুর পর বদলে গেছে সব চিত্র। রাজধানী ঢাকায় স্বাচ্ছন্দ্যে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন তারা। এখন স্বপ্ন দেখছেন হাইওয়ে এক্সপ্রেসওয়ের কোল ঘেঁষে ভাঙা উপজেলায় একটি কৃষি অঞ্চল স্থাপনের। ফরিদপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। ফরিদপুরের ভাঙা উপজেলার পূর্ব সদরদি গ্রামের কৃষক আয়নাল শেখ 12 বিঘা জমিতে 40 বছরের বেশি সময় ধরে ফসল ফলাচ্ছেন। বছরের অধিকাংশ সময় দেখতে পান না লাভের মুখ। এতে ক্ষতিগ্রস্ত তিনি ও তার পরিবার। গোপালগঞ্জের মুকসুদপুরের ভাজন্দির কৃষক উজ্জ্বল মুন্সি যুগের পর যুগ মাঠে ধান, সরিষা, কালিজিরা, পাটসহ বিভিন্ন ফসল উৎপাদন করলেও সঠিক পরামর্শ কিংবা দিক নির্দেশনা না পাওয়ায় প্রতি বছরই গুনতে হয় লোকসান। এখন এসব কৃষকরা স্বপ্ন দেখেন ভাঙা একটি কৃষি অঞ্চলের। আমাদের অঞ্চলে যদি একটা কৃষক অঞ্চল হয় তাহলে আমাদের উৎপন্ন বাড়বে, আমাদের সবকিছু উন্নতি হবে। অনেক ফসল নতুন নতুন আবিষ্কার হবে, বাজারে বিক্রি হবে, আমরাও ন্যায্য দাম পাবো। পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তাই হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে ভাঙা একটি কৃষি অঞ্চল নির্মাণের পাশাপাশি কৃষি মার্কেট স্থাপনের দাবি প্রান্তিক চাষিদের। যাতায়াত নাই, বিক্রি করা যায় না, এই জন্য মানুষ নেন, আর এদিকে দাম কম দেয়। আমাদের দাবি ভাঙা শহরে যে একটা মার্কেট হতো, আমাদের কৃষি পণ্য বিক্রি করার জন্য আমাদের অনেক ভালো হতো। কৃষি অঞ্চল গড়ে উঠলে পরিবহন খরচ কমার পাশাপাশি আয়ও বাড়বে বলে প্রত্যাশা পরিবহন চালকদের। আমরা এখানে মালামাল এনে বিক্রি করতে পারবো, প্লাস আমরা লাভবান হব, আমাদের ক্যারিং খরচটা কমে যাবে। এটা কৃষি অঞ্চল ঘোষণা করলে আমাদের ঢাকা যায় যে খরচ হয় তার অর্ধেক খরচ হবে। পদ্মা সেতু দিয়ে খুলনা ও বরিশাল বিভাগের জেলাসহ দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ রাজধানী ঢাকার সাথে যাতায়াত করেন। ভাঙা থেকে রাজধানী ঢাকায় যেতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। পদ্মা সেতু থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত ভাঙা উপজেলা। এখানে কৃষি অঞ্চল গড়ে উঠলে ফসল উৎপাদন ও বিপণনে এক নতুন দিগন্তের সৃষ্টি হবে বলে মনে করছেন প্রান্তিক চাষিরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, ফরিদপুর।
রূপালী, ব্যানানা ও বাড়ি 4 আমের ব্যাপক সরবরাহ নওগাঁর সাপাহার হাটে। অন্যান্য আম শেষ হওয়ায় এসব আমের চাহিদা বেড়েছে, আর বাড়তি দর পাওয়ায় খুশি বাগান মালিকরা। জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন হওয়ায় প্রায় ৩,০০০ কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। প্রায় ১ কিলোমিটার জুড়ে সড়কের দুপাশে ক্যারেটে ভরা আম নিয়ে ক্রেতা বিক্রেতার জমজমাট বেচাকেনা নওগাঁর সাপাহার হাটে। বেড়েছে রূপালী, ব্যানানা, ব্যারিফোর ও ফজলি আমের সরবরাহ। অন্যান্য জায়গায় আম কমে আসায় হাটে আম কিনতে ভিড় করছেন দূর দূরান্তের ব্যাপারীরা। মৌসুমের প্রথমে কম পেলেও এখন আমের বাড়তি দরে খুশি বাগান মালিকরা। বাড়ি 7, ব্যানানা এসব আমের প্রচুর আমদানি এবং বাজার ইনশাল্লাহ অন্যান্য বছরের তুলনায় ভালো। বিগত 3 বছর ধরে এখান থেকে আম নিচ্ছি, তো গতবারের তুলনায় এবছর আমের রেটটা একটু বাড়তি। বর্তমান যে বাজার দরে বিক্রি করতেছি মোটামুটি বাজার ভালো আছে। আমি প্রকৃতপক্ষে অনলাইন আম ব্যবসায়ী, এখানে আসলে আম ঠিকমতো পাই। আমের বাজারও আপাতত ভালো আছে। এরকম বাজার থাকলে কৃষকরা ইনশাল্লাহ লাভবান হবে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন হয়েছে। গত বছরের চেয়ে ১,০০০ কোটি টাকার বেশি আম বেচাকেনা হবে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধির। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রশাসন থেকে শুরু করে উপজেলা পর্যায়ের যে ব্যবস্থাপনা, সার্বিকভাবেই এই তাদের আম তাদের নিজস্ব পণ্য, এটির যে তাদের আগ্রহ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ব্যবস্থাপনা বিদ্যমান রয়েছে। আম কেন্দ্রিক কোনো রিসোর্স সেন্টার এই ধরনের আমরা কিছু করতে পারি, তাহলে কিন্তু এই জেলা অনেক আরো এগিয়ে যাবে, আমের দিক দিয়ে অনেক এগিয়ে যাবে। জেলা থেকে এবার প্রায় 450 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির অর্ডার পেয়েছেন বাগান মালিকরা। জেলায় চলতি মৌসুমে 30,000 হেক্টর জমির আম বাগান থেকে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। নওগাঁর সাপাহার আমের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। তিস্তার পানির হ্রাস বৃদ্ধির খেলায় অস্থির হয়ে উঠছে নদীর দুই পার। 115 কিলোমিটার নদীর ডান তীরে 70 কিলোমিটার বাঁধ থাকলেও 10 থেকে 12টি স্থানে প্রবল বেগে পানি আঘাত হানায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কুড়িগ্রামের গতিয়াসামে বাম তীর বসিয়ে নতুন গতিপথে প্রবাহিত হচ্ছে তিস্তা। এতে আতঙ্কে আছে অন্তত 1,500 পরিবার। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। পাহাড়ি নদী তিস্তার ঢল আর পানির স্রোতের তোরে ভাঙে অরক্ষিত পাড়। সারা জীবনের শ্রমে ঘামে বানানো মণ্ডলপাড়ার গাজীর মতো শত শত মানুষের একদিনে পাকা বাড়ি ভেঙে পরিবার পরিজন নিয়ে মাথা গুঁজতে হয় ওয়াবদার বাঁধে। ছোট থেকে কাজ করে এই সময় এটাই ছিল, কোথায় যাব বলেন, আমার তো যাওয়ার রাস্তা নেই। ফসলি জমি, গাছ, কমিউনিটি ক্লিনিক গিলে গতিয়াসামের ঘনবসতি ভেঙে চুরে নতুন চ্যানেলে প্রবাহিত হতে শুরু করেছে তিস্তা। পানি বাড়লে নিঃস্ব হবে অন্তত 1,500 পরিবার। এগুলো সমস্ত মনে করেন ছিল, গ্রাম ছিল, পুরো কবরস্থান বানাইছে, যেখানে বাবা মাকে মাটি দিয়েছি সেখানে অস্থায়ীভাবে আসি। আর কেউ বা কাউনিয়া, কেউ বা রংপুর, কেউ বা রাজারহাট, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। মানে ওই উজানটায় যদি মনে করো আটক দেওয়া গেল হয়, তাহলে নদীটা সমান জায়গায় চলে গেল। এই চ্যানেলটি যদি মুখটাকে যদি বন্ধ করা না যায়, এই জায়গাটিকে যদি ঠেকানো না যায়, তাহলে এমন হতে পারে যে রাজারহাট থেকে রংপুরের যে সংযোগ সড়ক, সেই মূল সংযোগ সড়কটি হুমকির মুখে পড়বে। প্রতি বছর তিস্তা নদীর ভাঙন, বন্যা এবং ফসলহানির কারণে ক্ষতি হচ্ছে 1 লাখ কোটি টাকা। এই দাবি করছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বিপরীতে মাত্র 8,500 কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধানের দাবি করছেন তারা। আজকে যে মানুষটা বাড়ি ভেঙে যায়, কোথায় যাচ্ছে তার ঠিকানাটাও বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। এই রেকর্ড রাখার মতন জায়গা বাংলাদেশে আমরা দেখি না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এর বিকল্প নাই। আমরা বারবার বলে আসতেছি, মাত্র 8,500 কোটি টাকা খরচ করলে এই তিস্তার ভাঙন থেকে মানুষ রক্ষা পাবে। তিস্তা ডান্তির বাঁধের 10-12টি স্থান ঝুঁকিপূর্ণ স্বীকার করে তার রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার খাড়া সুলভ এবং পাহাড়ি নদী হওয়াতে অতি দ্রুতই এর পানি বৃদ্ধি পায় এবং পানিটা দ্রুত ইন্ডিয়া থেকে নেমে আসে। কিছু কিছু জায়গায় নদী একদম বাঁধের পাড় ঘেঁষে প্রবাহ হচ্ছে, সেই জায়গাগুলোতে থ্রেড আছে। অভিন্ন নদী তিস্তা বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 115 কিলোমিটার। এর মধ্যে ডান তীরের 70 কিলোমিটার বাঁধ থাকলেও দুই তীরের 160 কিলোমিটার সম্পূর্ণ অরক্ষিত। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ভাঙন। গত 2 সপ্তাহে ফরিদপুরের সদর উপজেলার অর্ধশত বাড়িঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা। ভাঙন আতঙ্কে রয়েছে সরকারি বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক সহ বেশ কয়েকটি স্থাপনাও। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুমন ইসলামের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর পার, বসত বাড়ি সরিয়ে নিচ্ছে তীরের মানুষ। ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে গত 2 সপ্তাহ ধরে তীব্র ভাঙন। এরই মধ্যে অর্ধশত বসত বাড়ি, 300 বিঘা ফসলি জমি, কয়েকটি কাঁচা ও আধা পাকা সড়ক নদীতে বিলীন। ভাঙনের কবলে 2টি গ্রামের 3 শতাধিক বাড়িঘর, কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, পাকা সড়ক ও কয়েক হাজার বিঘা ফসলি জমি। অনেকে বাড়িঘর সরানোর সময়ও পাচ্ছেন না। সর্বস্ব হারিয়ে দিশেহারা ভাঙন কবলিতরা। আমরা হলো ওই নদী একদম কাছে চলে গেছে, ওই 2-4-10 হাত ফাঁকে আছে। লাখ লাখ টাকা খরচ করে ঘর বাড়ি করছি, এই ঘর বাড়ির নদীতে ভেঙে নিয়ে যাইতেছে। মাপলি 10 হাত জায়গা আছে, কিন্তু আমাকে গাঙ্গের মধ্যে নিয়ে যাইতেছে। আমাদের স্কুল ভেঙে যাবে, স্কুল ভেঙে গেলে আমরা পড়াশোনা করব কোথায়? একমাত্র এই নদীর হাত থেকে কবর করার জন্য জরুরি ভিত্তিতে একটা বাদ দেওয়ার ব্যবস্থা করা হোক। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে আমরা এই ভাঙন রোধ করার চেষ্টা করছি। আশা করছি আমরা যেসব পদক্ষেপ নিয়েছি এর ফলে যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে, এরকম গুরুত্বপূর্ণ যে স্থানগুলি আছে সেগুলির ভাঙন আমরা রোধ করতে পারবো। গত 2 বছরে নর্থ চ্যানেল ইউনিয়নের 2 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন। সময় সংবাদ, ফরিদপুর। নদীর গতিপথ ঠিক রাখা, পলি অপসারণ, ভাঙন ও ঝুঁকিপূর্ণ অংশ রক্ষায় প্রকল্প গ্রহণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। গতকাল বিকেলে নীলফামারীতে তিস্তা নদী ও তিস্তা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে এসে কথা বলেন তিনি। কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে 52 কোটি টাকা ব্যয়ে চারালকাটা নদী সোজাকরণ ও বড়ি তিস্তা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করেন। এরপর বিকেলে তিস্তা সেচ প্রকল্পের রেস্ট হাউস অবসরে রংপুর জোনে চলমান পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পর্যালোচনা ও বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। ফরিদপুরে নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত হয়েছে নৌ র্যালি। গতকাল বিকেলে নৌ র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার। নদী দখল দূষণ মুক্ত করি, কুমার নদী রক্ষা করি, এই প্রতিবাদ দেবের হওয়া নৌ র্যালিটি আলিপুর বিসর্জন ঘাট থেকে শুরু হয়ে চর কমলাপুর মাদ্রাসা ঘাট হয়ে পুনরায় বিসর্জন ঘাটে এসে শেষ হয়। এ সময় নৌ র্যালি থেকে মাইক দিয়ে নদীর পানি দূষণ না করা এবং অবৈধ দখলদারদের দ্রুত স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। নিখোঁজের দীর্ঘ 23 বছর পর স্বজনদের কাছে ফিরলেন এক মা। বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় ঝিনাইদহের মানসিক হাসপাতালে ভারসাম্যহীন ওই নারী ভারত থেকে দেশে ফিরেছেন। প্রায় 2 যুগ পর মাকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত সন্তানরা। লোটাস রহমান সোহাগের প্রতিবেদন। দীর্ঘ 23 বছর পর সন্তান ফিরে পেল হারিয়ে যাওয়া মাকে। সেবা যত্নের কোনো কমতি রাখছেন না তারা। নিজ হাতে খাওয়ানো থেকে শুরু করে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি, কোনো কিছুতেই যেন মন ভরছে না তাদের। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের বাসিন্দা ফজিলা খাতুন নিখোঁজ হওয়ার পর দীর্ঘদিন ছিলেন ভারতে। সেখানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে আটক করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আদালতের নির্দেশে তাকে ত্রিপুরার একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে দেয়া হয় চিকিৎসা। সেখানে সুস্থ হলে পরিচয় শনাক্ত করে ফজিলাকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। গত 23 জুন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা হয় ফজিলা খাতুনকে। দীর্ঘ 21 বছর পরে যখন আমার আম্মু স্মৃতিতে কিছু ভালো মনে করলো, তখন তাদের ছেলে মেয়ের কথা এবং ভাই বোনের কথা মনে পড়ার কারণে সে নিজেই একটু অল্প সীমিত কিছু ঠিকানা দেওয়ার কারণে সে দেশে ফিরে আসতে পারলো। ফ্যামিলিতে নিয়ে যখন ছিলাম মায়া লাগতো, ওখানে আসতে পারতাম না। আমার মাকে পেয়ে আমরা খুবই গর্বিত, আমরা খুবই খুশি। তার কোনো খোঁজ ছিল না, আমরা ভাবছিলাম তিনি হয়তো আর বেঁচে নেই। এরপরে তিনি ফিরে এসেছে দীর্ঘ 21-22 বছর পরে।
তা আমরা অনেক আনন্দিত। বাংলাদেশ সহকারী হাই কমিশনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এখন তার যে স্বাস্থ্যগত সমস্যাগুলো আছে এগুলো কিভাবে উত্তরণ করা যায় সেজন্য আমরা একটা তার পরিবারে এসেছি, আমরা তাদের সাথে কথা বলে তার কী ধরনের সেবা দরকার সেই ধরনের সেবাগুলো আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে আমরা সহযোগিতা করব বলে আমরা আশা করি। 2000 সালে বাড়ি থেকে নিখোঁজ হয় 2 সন্তানের মা ফজিলা খাতুন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলে আমরা যেটি শুনতে পেরেছি যে বিভিন্ন স্থান থেকে কিন্তু আপনার এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লোকজন আসছেন হাসপাতালে। আপনার নারী ও শিশু হাসপাতালে যেখানে আমি রয়েছি এখানে সহ আপনার গণস্বাস্থ্য হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই 10-এরও অধিক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তি রয়েছে। আমরা ইতিপূর্বে যেটি জানতে পেরেছি ঈদ পরবর্তী যে 6-7 দিন সময় গিয়েছে এই সময়ের মধ্যে কিন্তু মূলত আশুলিয়া অঞ্চলেই 50 থেকে 60 জনের মতো রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। অনেকেই জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে আসলেও মূলত তাদের স্বাস্থ্য পরীক্ষার পরে চিকিৎসকরা জানিয়েছেন যে তারা মূলত ডেঙ্গুতে আক্রান্ত। আমরা যেটি আজকেও জানতে পেরেছি যে গতকালকেও 3 জনের মতো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, যাদের একজন নারী শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকি 2 জন ছাড়পত্র নিয়ে অন্যত্র হাসপাতালে গিয়েছেন বলে আমরা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি। মূলত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় এবং ঈদের যে গরমুখ মানুষ ছিল এবং ঈদের ছুটিতে যে মানুষ বাড়ি গিয়েছিল তার ফলে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে কিন্তু ডেঙ্গুর যে এডিস মশার জন্ম হয়েছে এবং সেখান থেকেই মূলত মানুষজন আক্রান্ত হচ্ছেন এবং মূলত ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং জ্বরের বিভিন্ন উপসর্গ তাদের শরীরে দেখা দিয়েছে। তবে এ নিয়ে চিন্তিত না হওয়ার কিছু তথ্য তারা চিকিৎসকরা আমাদেরকে দিয়েছেন। তারা বলেছেন যে নিয়মিত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য এবং তরল খাবার খাবার জন্য মূলত এডিস মশায় আক্রান্ত হবার পরপরই শরীরের একটি বিশেষ উপাদান কমে যাওয়ার ফলে শরীরে পানি শূন্যতা সৃষ্টি হয় এবং এর ফলে কিন্তু মানুষ অতি সহজেই আপনার শারীরিক বিভিন্ন উপসর্গে ভুগতে থাকে, যেমন বমি হওয়া, পেট খারাপ হওয়া, মাথা ব্যথা সহ বিভিন্ন উপসর্গের কারণে কিন্তু মানুষ মূলত এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকে। মূলত আশুলিয়াতে যে ডেঙ্গুর আক্রমণ হচ্ছে এবং মানুষ যে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তার জন্য নিয়মিত চিকিৎসকদের পরামর্শ নেওয়া সহ বিভিন্নভাবে তারা চিকিৎসকদের দ্বারস্থ হতে বলেছেন এবং মূলত ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবার নিষেধ করেছেন চিকিৎসকরা। তো আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ডেঙ্গু জ্বর সংক্রান্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। নারী ও শিশু হাসপাতালে পটুয়াখালীতেও দিন দিন বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের সংখ্যা। বেশিরভাগ রোগী ঢাকা থেকে ঈদুল আজহায় বাড়িতে আসা মানুষদের মাঝে থেকে এই ডেঙ্গু জ্বর হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিমধ্যে চোখ রাঙানো শুরু করেছে ডেঙ্গু। পটুয়াখালীতে মেডিকেল কলেজে কিন্তু দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। পটুয়াখালী যে মেডিকেল কলেজে যে ডেঙ্গু ওয়ার্ডে রয়েছে এই ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু 22টি ওয়ার্ড রয়েছে। এই 22টি ওয়ার্ডের বিপরীতে আপনি দেখতে পাচ্ছেন যে 22টি ওয়ার্ডেই কিন্তু 22 জন রোগী রয়েছে। এছাড়া কিন্তু মেডিসিন ওয়ার্ড অন্য ওয়ার্ডে কিন্তু আরও ডেঙ্গু রোগী রয়েছে। আমরা মোটামুটি বলতে পারি যে পটুয়াখালী যে মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে এই হসপিটালে কিন্তু প্রায় অর্ধশতিক রোগী ইতিমধ্যে চিকিৎসা নিচ্ছেন, যা গত কালকে ছিল কিন্তু 23 জন, কিন্তু আজকে প্রায় অর্ধশতিক হয়ে গেছে এই ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে দিন যতই যাচ্ছে ততই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। এছাড়া পটুয়াখালী যে জেলায় যে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ডেঙ্গু রোগের সংখ্যা কিন্তু দিন দিন সেখানেও বেড়ে যাচ্ছে। পটুয়াখালী যে 10মিনা উপজেলা রয়েছে 10মিনা উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু 26 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এছাড়া আমি যে পটুয়াখালী যে মেডিকেল কলেজের যে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, তার সাথে আমি কথা বলেছি যে ওয়ার্ডের বিষয়টি কথা বলেছি এবং ওষুধ কি পরিমাণ আছে এ বিষয়ে কথা বলেছি। তিনি আমাকে সর্বশেষ যে বিষয়টা জানিয়েছে
যে পটুয়াখালীতে যে ডেঙ্গু একটি ওয়ার্ড করা হয়েছে 22টি ওয়ার্ড, এই 22টি ওয়ার্ডে কিন্তু 22 জন রুগী ছাড়া ফ্লোরও রুগী দেওয়া হয়েছে এবং অন্যান্য ওয়ার্ডও যেটা বলেছি যে রুগী দেওয়া হয়েছে এবং আরেকটি ওয়ার্ড তাদের বাড়ানো কিন্তু তাদের পরিকল্পনা আছে, যেহেতু দিন যতই যাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ততই বেড়ে যাচ্ছে। তারপর সর্বোপরি কিন্তু আমি পটুয়াখালী যে সিভিল সার্জন রয়েছে এসএম কবিরের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছে, সর্বশেষ যে বিষয়টা জানিয়েছে যে পটুয়াখালী কিন্তু গত দিন যত যাচ্ছে ততই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্স গুলা আমরা ডেঙ্গু ওয়ার্ডের আরেকটি নতুন ওয়ার্ড করার চিন্তা ভাবনা করেছি। তবে এখানে যে ডেঙ্গু রোগীর সংখ্যা আসছে পটুয়াখালী মেডিকেল কলেজে, তাদেরকে বেশিরভাগই কিন্তু ঢাকা ঈদুল আজহা উপলক্ষে এসেছে। এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু ঢাকা থেকে তারা বাড়িতে এসেছে, বাড়িতে এসে তাদের গা ব্যথা জ্বর সৃষ্টি হয়েছে এবং তারা পটুয়াখালী মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়ার পর তাদের ডেঙ্গু ধরা পড়েছে। এছাড়া তাদের থেকে কিন্তু স্থানীয়দের ভিতরে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে যাচ্ছে, কারণ এখানে ঈদুল আজহা যে এই মেডিকেলে যদি আমরা 50 জন ধরি, এর ভিতরে ঢাকা ঈদুল আজহা উপলক্ষে এসেছে প্রায় 10 জন, তাছাড়া স্থানীয় রোগী রয়েছে আরো এই জায়গায় কিন্তু শিশু রোগীও রয়েছে কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত অবস্থায়। এই ছিল পটুয়াখালী মেডিকেল এবং পটুয়াখালী জেলার ডেঙ্গু রোগীর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। পালিত হলো বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের তৃতীয় মৃত্যুবার্ষিকী। গতকাল দুপুরে রাজশাহী নগরের সিএনবি মোড় এলাকায় শিল্পীর সমাধিস্থলে প্রার্থনা করা হয়। এন্ড্রু কিশোরকে পরবর্তী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানান পরিবারের সদস্যরা। 4 দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সঙ্গীতপ্রেমীদের মাতিয়ে রেখেছিলেন এন্ড্রু কিশোর। আধুনিক ও চলচ্চিত্রের সঙ্গীতের এই শিল্পী গায়ক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন 8 বার। 1955 সালের 4 নভেম্বর রাজশাহীতে জন্ম নেয়া এই শিল্পী ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে 2020 সালের 6 জুলাই পরলোক গমন করেন। হোয়াইট হাউসে নিষিদ্ধ মাদক কোকেন পাওয়ার ঘটনায় এবার জো বাইডেনের তীব্র সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের দাবি, খুঁজে পাওয়া কোকেন হয়তো বাইডেন ও তার ছেলেই সেবন করতেন। এদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পার করে কিভাবে এই মাদক ভবনের ভেতরে এলো তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে সিক্রেট সার্ভিস। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে নিষিদ্ধ মাদক কোকেন পাওয়ার ঘটনায় চলছে আলোচনা সমালোচনা। এবার এতে সামিল হলেন ডোনাল্ড ট্রাম্প। কোকেন খুঁজে পাওয়ার ঘটনায় বাইডেনের দিকেই সন্দেহের তীর ছুড়ে দিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যম আরটি জানিয়েছে, বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন হোয়াইট হাউসে খুঁজে পাওয়া কোকেন জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের হতে পারে। তারা নিজেরাই সেবনের জন্য মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে কোকেন নিয়ে থাকতে পারেন বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। কোকেন খুঁজে পাওয়ার ঘটনায় গণমাধ্যমকেও এক হাত নিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেন মাদকের পরিমাণ কম এমন খবর প্রচার করে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। এদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পার করে কিভাবে এই মাদক ভবনের ভেতরে এলো তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে সিক্রেট সার্ভিস। এর আগে রোববার হোয়াইট হাউসের নিরাপত্তা নিশ্চিতে রুটিন মাফিক অভিযান চালানোর সময় সন্দেহজনক পাউডার খুঁজে পান সিক্রেট সার্ভিসের সদস্যরা। পাউডারটি কোকেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পাঠানো হয় পরীক্ষাগারে। মঙ্গলবার পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায় পাউডারের মতো দ্রব্যটি আসলেই কোকেন। এরপরই ঘটনার তদন্তে মাঠে নামে সিক্রেট সার্ভিস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গ্যাস লিক হয়ে নারী শিশুসহ 17 জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে অনুমোদনহীন একটি বস্তিতে গ্যাস লিক হয়ে প্রথমে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। ঘটনাস্থল থেকে 100 মিটার দূর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বিস্ফোরণে হতাহত না হলেও নাইট্রেট অক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় ঘটেছে প্রাণহানির ঘটনা। এছাড়া স্থানীয় অবৈধ খনি কার্যক্রমে এই গ্যাস ব্যবহার করা হচ্ছিল বলেও জানা যায়। এ ঘটনায় এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। জঙ্গি গোষ্ঠীর বড় হামলার পরিকল্পনা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে জার্মান পুলিশ। নাশকতার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাজিকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানের 7 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জার্মানি জুড়ে একযোগে ভয়াবহ হামলার পরিকল্পনা। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশ নর্থ রাইন-ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের অন্তত 15টি এলাকায় ঝটিকা অভিযান চালায় জার্মান পুলিশ। নাশকতায় জড়িত থাকার অভিযোগে জঙ্গি গোষ্ঠী ইসলামী স্টেট প্রভিন্স খোরাসান ISP-র অন্তত 7 সদস্যকে আটক করা হয়। এরই মধ্যে তাজিকিস্তানের 5 জন, তুর্কমেনিস্তানের ও কিরগিস্তানের 1 জন করে অভিবাসী রয়েছেন। দেশটির কার্লসরুয়ের সর্বোচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল জানান, সন্দেহভাজন এই অভিবাসীরা জার্মানিকে নিমিষেই ধুলায় মিশিয়ে দিতে জঙ্গিবাদী কার্যক্রম শুরু করে। পাশাপাশি জঙ্গি গোষ্ঠী ইসলামী স্টেট বা IS-কেও অর্থ সরবরাহ ও তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা সহ নানাভাবে সহযোগিতা দিয়ে আসছিল। অঙ্গরাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এর আগে গ্রেফতার জঙ্গিরা নেদারল্যান্ডসের পুলিশের কাছেও ধরা পড়েছিল, তবে মানবিক কারণে তাদের সে সময় ছেড়ে দেওয়া হয়। এরপর জার্মানিতে এসে নাশকতার পরিকল্পনা করেন। নাশকতার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে হামলার ষড়যন্ত্র নস্যাৎ করায় স্থানীয় পুলিশকে ধন্যবাদ জানান জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম UK নামের একটি সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, উপদেষ্টা ছাড়াও সংগঠনটির অনেক নেতাকর্মী। স্মারকলিপিতে ব্রিটিশ সরকারের কাছে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সামরিক জান্তা ও তাদের দোসর আল বদর ও রাজাকারদের সংঘটিত নিরহ বাঙালিদের ওপর নির্বিচারে গণহত্যার চিত্র তুলে ধরা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত 195 জন পাকিস্তানি সৈনিকের আন্তর্জাতিক আদালতে বিচার ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জোর দাবি জানানো হয়। যাত্রা শুরুর কয়েক ঘন্টার মধ্যে মেটার নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মেটার বিরুদ্ধে মেধাস্বত্ব চুরি ও কারিগরি প্রযুক্তি নকলের অভিযোগে মামলা দায়েরের ঘোষণা দিয়েছে টুইটার। এদিকে জাকারবার্গের নতুন অ্যাপটি চালুর প্রথম 18 ঘন্টার মধ্যে সাইন আপ করেছেন 3 কোটির বেশি ব্যবহারকারী। বলা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে টুইটারের সামনে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে থ্রেডস। ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ তো আছেই। এবার ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে নতুন আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এনেছেন মেটার বস মার্ক জাকারবার্গ। আর যাত্রা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই রীতিমতো ঝড় তুলেছে নতুন এই সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস। অ্যাপটি চালু হওয়ার প্রথম 18 ঘন্টার মধ্যেই সাইন আপ করেছেন 3 কোটিরও বেশি ব্যবহারকারী। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে অ্যাপল স্টোরের শীর্ষে উঠেছে এই টুইটার কিলার অ্যাপটি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ের মধ্যে টুইটারের সামনে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে থ্রেডস। কারণ হিসেবে তারা বলছেন, গত অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর বেশ উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইটটি। ব্যবহারকারীদের নিত্য নতুন নিয়মের বেড়াজালে ফেলেছেন তিনি, আর এই সুযোগকেই ঠিক সময় কাজে লাগিয়েছেন মার্ক জাকারবার্গ। মেটার নতুন অ্যাপটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে সাইন আপের সুযোগ থাকা এবং সহজেই ব্যবহার উপযোগী হওয়ায় খুব দ্রুত থ্রেড জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা। তবে মেটার বিরুদ্ধে গোপন কারিগরি তথ্যের অপব্যবহার এবং মেধাস্বত্ব চুরির অভিযোগে মামলা দায়েরের হুমকি দিয়েছে টুইটার। মাইক্রোব্লগিং সাইটটির আইনজীবীর অভিযোগ, টুইটারের সাবেক কর্মীদের বড় অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া করে থ্রেডস অ্যাপস তৈরি করেছে মেটা। এর মাধ্যমে তাদের কাছ থেকে টুইটারের কারিগরি তথ্য ও প্রযুক্তি নকল করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। আপাতদৃষ্টিতে থ্রেডস অ্যাপটি দেখতে অনেকটা টুইটারের মতোই। এই অ্যাপ দিয়ে টেক্সট ভিত্তিক কথোপকথন চালানো যাবে বলে জানিয়েছে মেটা। ইনস্টাগ্রামের সঙ্গে নতুন এই অ্যাপটিকে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেম দিয়েই থ্রেডস লগ ইন করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি একদিনে ব্যবহারকারীরা কি পরিমাণ টুইট পড়তে পারবেন তার একটি সীমা নির্ধারণ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, ভেরিফাইড নয় এমন অ্যাকাউন্ট থেকে দিনে 1000-এর বেশি টুইট পড়া যাবে না। অন্যদিকে নতুন আনভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দিনে 300 ও ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে প্রতিদিন 10,000 টুইট পড়া যাবে। ইলন মাস্কের এমন সিদ্ধান্তে চটেছেন ব্যবহারকারীরা, আর এই সুযোগটিকেই কাজে লাগালেন জাকারবার্গ। টুইটার থেকে সরিয়ে নেওয়া সুবিধাগুলো ব্যবহারকারীরা বিনামূল্যে থ্রেডস অ্যাপে পাবেন বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এতে থাকছে না ব্যবহারকারীদের পোস্ট দেখার কোনো সীমাবদ্ধতা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পর্তুগালের অন্যতম দৃষ্টিনন্দন ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা পেনা প্যালেস। 1854 সালে নির্মিত এই স্থাপনাটির পরতে পরতে রয়েছে অসামান্য নির্মাণ শৈলী আর রোমান্টিকতার ছোঁয়া।
সারা বছরই বিশ্বের বিভিন্ন দেশের হাজারো পর্যটকদের পদচারণায় মুখর থাকে প্যালেসটি। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দেখে মনে হবে পাহাড়ের চূড়া যেন মুকুট পড়ে আছে। বিশ্বের অন্যতম সেরা প্যালেসগুলোর একটি সিন্ত্রার ঐতিহাসিক পেনা প্যালেস। 19 শতকের এই স্থাপনাটি শুধুমাত্র স্থাপত্যশৈলী নয়, রোমান্টিকতা সহ নানা বিশেষ বৈশিষ্ট্যের কারণেই বিশ্ব পর্যটকদের কাছে সমাদৃত। তাই বছর জুড়েই পেনা প্যালেস ও পার্কের সৌন্দর্য উপভোগ করতে লাখো পর্যটক আসেন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই স্থাপনাটিতে। সবুজ শহর হিসেবে খ্যাত সিন্ত্রার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় পেনা প্যালেসের বারান্দা থেকেই। রঙিন প্যালেসটির বাইরের সৌন্দর্য যতটা মনোমুগ্ধকর, তার চেয়ে বেশি আকর্ষণীয় ভেতরকার নানা বৈশিষ্ট্য। তৎকালীন সময়ে একটি স্থাপনাকে কতটা আধুনিক করা যায় তার পুরোটাই করা হয়েছে পেনা প্যালেসে। প্রতিটি কক্ষ থেকে শুরু করে আসবাবপত্র বা সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহৃত সবকিছুতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। রাজধানী লিসবন থেকে কয়েক ঘন্টা সময় নিয়েই ঘুরে আসা যায় প্রাসাদটি। তবে সারা বছরই পর্যটকদের চাপ থাকায় আগে থেকে অনলাইনে টিকিট নিয়ে রাখলে খরচ বা সময় দুটোই সাশ্রয় হতে পারে। পেনা প্যালেস সহ সিন্ত্রার বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা পরিচালনা করছে সংস্থা সিন্ত্রা পার্কস মন্টে দ্য লোয়া SA। 200 হেক্টর জায়গা জুড়ে থাকা এই প্যালেস এবং পার্কের আনাচে কানাচে সৌন্দর্যের ছোঁয়া খুঁজে পাবেন পর্যটকরা। সেই সাথে প্রত্যেকটি স্থাপনার ঐতিহাসিক নিদর্শন মুগ্ধ করবে যে কাউকেই। তাই পর্তুগাল ভ্রমণে ভ্রমণ পিপাসুরা অবশ্যই তাদের ভ্রমণ তালিকায় রাখতে পারেন এই পেনা প্যালেসকে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পেনা প্যালেস, পর্তুগাল। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু রাজনীতিবিদের ভূমিকাকে নব্য ঔপনিবেশবাদ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটে এসব কথা বলা হয়। এতে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকার কিছু রাজনীতিবিদদের চিঠি প্রকাশের বিষয়টি রাশিয়া লক্ষ্য করেছে, যা নব্য উপনিবেশবাদ এবং একটি স্বাধীন দেশের বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপের আরেকটি অপপ্রয়াস। মস্কো মনে করে এ ধরনের পদক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা। বোর্ড প্রেসিডেন্টের বেফাঁস মন্তব্য ও হঠকারিতার জন্যই অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। ফিটনেস ইস্যুতে সংবাদ মাধ্যমে তামিমের কথা বলাকে পেশাদারিত্বের অভাব বলে মন্তব্য করে নিজেও চরম অপেশাদার আচরণ করেছেন নাজমুল হাসান পাপন। সিরিজ চলাকালীন ওয়ানডে অধিনায়কের মানহানি হয় এমন বক্তব্য দিয়ে তামিমকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন বিসিবি প্রধান, এমন অভিযোগ অনেকের। আমার টপিকটা এখানেই শেষ করে দেন। ইটস আট দি এন্ড, অ্যাট লিস্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটাকে নিয়ে আর বেশি গুতাগুতি করেন না। কেন কেন কি আরও কি হইতে পারতো না হইতে পারতো, বাট লেটস পুট আ এন্ড টু দিস। বললেই কি আর সব শেষ করা যায়? সব কি শেষ হয়? মানুষটা যখন তামিম ইকবাল, তখন না চাইতেও যে অনেক কথা বলতেই হয়। তামিম মানা করেছেন কেন এই প্রশ্নটা না করতে, কিন্তু সমর্থকদের মন কি তাতে সায় দেবে? তাই তো খুঁজতে হবে পেছনের গল্পটা। একটা সময় ছিল যখন বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল 5 জন মানুষের গল্প। একটা সুখী পরিবারের প্রতিচ্ছবি ছিল এই দলটা। কিন্তু 2020 ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের হঠাৎ আর্মব্যান্ড খুলে ফেলবার মধ্য দিয়ে শুরু হয় উল্টো পথে চলা। এখনও ম্যাশের মুখ থেকে অবসর নেয়ার ঘোষণা না আসলেও বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অন্তত 10 থেকে 20 বার তাকে অবসর করিয়েছেন নিজের বক্তব্যে। মুশফিক অবশ্য কোনো সুযোগ দেয়নি বোর্ডকে। নানা সময়ে পারফরমেন্স নিয়ে বোর্ড প্রধান এবং পরিচালকদের কটু কথা মানতে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই সরে যান পকেট ডায়নামো। এবার তিনি একই ঘটনা ঘটিয়েছেন তামিম ইকবালের সঙ্গেও। তামিমের ফিটনেস নিয়ে বক্তব্যের জেরে পেশাদারিত্বের বুলি আওড়াতে শুরু করেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে তামিমকে কটাক্ষ করে বিবৃতি দেন তিনি। আর তার কারণ হিসেবে জানান, তামিমের বক্তব্যে নাকি বেজায় চটেছেন হেড কোচ হাতুরু সিংহে, কিন্তু একবারও ভাবলেন না একটা সিরিজের শুরুতে দলের অধিনায়ককে নিয়ে এমন মানহানিকর মন্তব্য তিনি করতে পারেন কিনা। তবে এবারই যে প্রথম তিনি এমনটা করেছেন তা কিন্তু নয়। এর আগেও তামিমকে সংবাদ মাধ্যমে মিথ্যুক বলে আলোচনার জন্ম দিয়েছিলেন বিসিবি বস। পরে জানিয়েছিলেন তার কথাকে টুইস্ট করেছে মিডিয়া। পাপনের বেফাঁস মন্তব্য থেকে বাদ যাননি সাকিব, মিরাজ, নাসিররাও। কার কয়টা মোবাইল ফোন, পরিবারের সদস্যরা কোথায় কি করে, এসব নিয়েও উল্টাপাল্টা কথা বলে ঝামেলা পাকিয়েছেন বিসিবি সভাপতি। ক্রিকেট পাড়ায় কথিত আছে, তার কথার কারণেই ক্যারিয়ার শেষ হয়ে গেছে ইমরুল কায়েসের। এখন বিশ্বকাপের 3 মাস আগে ওয়ানডে অধিনায়কের এই অকাল অবসরের কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর দায় কি এড়াতে পারবে নাজমুল হাসান পাপন এবং তার পরিচালকরা?
নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। মাত্র ৩৪ বছর বয়সে কেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল খান? আসলে কি শরীর সায় দিচ্ছে না, নাকি কোনো চাপ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? তামিমের অবসরের সিদ্ধান্তে এমন প্রশ্ন টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তবে আপাতত দেশসেরা এই ওপেনারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশের ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়েছেন ম্যাশ। আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ডটা নেদারল্যান্ডসের নোলান ক্লার্কের দখলে। 96তে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন ডেবু করলেন তখন তার বয়স ছিল 48 ছুঁই ছুঁই। অথচ 16 বছরের ক্যারিয়ার তামিম যখন ইতি টানলেন ক্যালেন্ডারের হিসেবে তখন তার বয়স মাত্র 34। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খানের চেয়েও যা কিনা 5 বছর কম। কেবল বয়স নয়, অবসর ঘোষণার সময়টাও বিভ্রান্তিকর তামিমের জন্য। দরজায় করা নাড়ছে এশিয়া কাপ, মাস 3 পরেই বসবে বিশ্বকাপ। সবকিছু বাদ দিলে সিরিজের মাঝপথেই কেন বিদায় জানালেন তা নিয়েই প্রশ্ন। সংবাদকর্মী, ক্রিকেট সংশ্লিষ্ট কিংবা সমর্থক, এই প্রশ্ন জন্মেছে টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মনেও। কিছু কথা জানতে চায় মন। মাত্র 34 বছর 108 দিনেই বিদায় কেন? আসলেই কি চালিয়ে যেতে পারছিস না, নাকি কোনো চাপ তোকে বাধ্য করেছে? তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতে আরো অনেক দিন খুঁজবে। তবে পেশাদার ক্রিকেটে থামার সিদ্ধান্তটা যে ক্রিকেটারের একান্তই ব্যক্তিগত, তাও মানেন মাশরাফি। তাই তো সে সিদ্ধান্তকে সম্মান জানালেন, ক্রিকেট পরবর্তী জীবনের জন্য দিলেন শুভকামনা। তবে দেশসেরা এই ওপেনারের অভাব যে পূরণ করার মতো নয় তাও মনে করিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারো ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। আর একটা কথা, দলের ভেতর নানা পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণ নির্ভর আলোচনা এখন কে করবে ঠিক জানি না, হয়তো কেউ করবে। তবে এই জায়গায় তুই সব সময় থাকবি সেরাদের দলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া আবেগঘন সে বিদায় বার্তায় নস্টালজিয়াও ভুগিয়েছে ম্যাশকে। তবে বাস্তবতা মেনে নিয়েই দেশের ক্রিকেটের সফলতার প্রত্যাশা এই ক্রিকেটারের কণ্ঠে। এদিকে আবেগ ছুঁয়েছে তামিমের বড় ভাই নাফিস ইকবালকেও। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, তার এমন ক্যারিয়ারে গর্বিত তার পরিবার। সাব্বির মিথুন, সময় সংবাদ। হুট করে সংবাদ সম্মেলন ডেকে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা অবাক করেছে সবাইকে। তামিমের ক্রিকেট ক্যারিয়ারের ইতি মেনে নিতে পারছেন না তার সতীর্থরাও। ওয়ানডে অধিনায়কের এমন কঠিন সিদ্ধান্তের পর তামিমকে নিয়ে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন দলের খেলোয়াড়রা। দলের সাবেক ওপেনারের অবদানের কথা জানাতে ভুলেনি তার সতীর্থরা। এছাড়াও তামিমের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও সৃষ্টি হয়েছে তোলপাড়। অনেকদিন ধরেই ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন তামিম ইকবাল। তার এই ফর্ম আর ফিটনেস নিয়ে কতদূর যেতে পারবে টাইগাররা তা নিয়েছিল বিতর্কের ঝড়। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শতভাগ ফিট না হয়েও মাঠে নামার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম ইকবাল। সিরিজের প্রথম ম্যাচে দলকে ভালো কিছু উপহার দিতে পারেননি চট্টগ্রামের লোকাল বয়। সেই থেকেই সমালোচিত তামিম ইকবাল। এরপর হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সেখানে 16 বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিলেন অশ্রুসিক্ত হয়ে। জানিয়ে দেন আফগানিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। Yesterday against Afghanistan was my last international game. তামিমের বিদায়ের খবর এখন টক অফ দ্য টাউন। সোশ্যাল মিডিয়া এখন ব্যস্ত তামিম ইস্যুতে। বিদায় নেওয়ার পর তামিম ভাইকে মিস করবেন বলে জানান তাসকিন মিরাজরা। সামাজিক মাধ্যমে সেই কথাই জানান তারা। তাদের স্ট্যাটাসে দলের জন্য তামিম ইকবালের অবদানের কথাও মনে করিয়ে দেন তাসকিন মুমিনুলরা। নিজের ভেরিফাইড পেজে টাইগার পেসার তাসকিন লিখেন, মাঠ ও মাঠের বাইরে লম্বা পথ চলায় অনেক স্মৃতি তামিমের সঙ্গে। খেলার মাঠে তার সহযোগিতা পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পিড স্টার। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছেও তামিম একজন জীবন্ত কিংবদন্তি। তার কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরে তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিরাজ। এছাড়াও তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা প্রকাশ করেন অন্য সতীর্থরাও। এদিকে তামিমের বিদায়ের ঘোষণা নিয়ে তোলপাড় সৃষ্টি হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। ওয়ানডে বিশ্বকাপে 3 মাস আগে টাইগারদের ওয়ানডে অধিনায়কের এমন সিদ্ধান্ত শক বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তামিমের অবসরের সিদ্ধান্ত অপ্রত্যাশিত, পুনর্বিবেচনার আহ্বান বিসিবির। অধিনায়কত্ব নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত না, অপেক্ষা তামিমের জবাবের, বললেন পাপন।
একটা ক্যাপ্টেন এইভাবে হঠাৎ করে বলা আমি আর অবসর নিলাম, এটা ভালো দেখায় না এবং আমি মনে করি এটা ঠিক না। আমি আশা করব যে অ্যাটলিস্ট আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে এটার একটা সলিউশন পাওয়া যায় কিনা আমরা বের করার চেষ্টা করব। বঙ্গবন্ধুকে হত্যার পর নির্বাচনকে প্রহসনে পরিণত করে সামরিক শাসকরা। সংসদে প্রধানমন্ত্রী বললেন, ক্ষমতা পেয়ে অত্যাচারের পাশাপাশি দুই হাতে লুটপাট চালায় বিএনপি। দেশের রাজনীতিতে কূটনৈতিক ডামাডোল সক্রিয় পশ্চিমারা। নির্বাচনের পরিবেশ যাচাই করতে শনিবার আসছে ইইউ দল, আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারিও। মতিঝিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ওবায়দুল কাদের। দ্বিতীয় অংশের স্টেশনের কাজ শেষ হয়েছে 90% বেশি। এবং কয়েকগুণ বেশি টাকা পান একটি চালান নিয়ে আসলে। আশঙ্কাজনক হারে বাড়ছে দূরপাল্লার বাস চালকদের মাদকদ্রব্য পরিবহন। 1 বছরে গ্রেফতার শতাধিক। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।